অন করে দিচ্ছি। ওকে, আচ্ছা, লাস্ট ক্লাসের রেকর্ডটা পান নাই এমন কেউ আছেন? দেখেন, আপনাদের ক্লাসগুলো আমি এইভাবে ইউটিউবে আপলোড করে লিঙ্ক দিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট লিঙ্কে হিট করলেই আপনারা ক্লাস দেখতে পারবেন, সেটা ফোন থেকে হোক বা আপনার নর্মাল পিসি বা ল্যাপটপ থেকে, যেখান থেকে দেখেন দেখতে পারবেন। ওকে, আচ্ছা, এভাবেই ক্লাসগুলো কন্টিনিউয়াসলি আপলোড হবে। তো আমি যদি আমাদের টপিকে চলে যাই, তাহলে আজকে হলো ক্লাস নাম্বার 2। সফটওয়্যার ইনস্টল প্রত্যেকে ডান? জি স্যার, আমার ডান স্যার। আচ্ছা, কেউ কি আছেন এমন যে এখনো সফটওয়্যার ইনস্টল হয়নি? সকলে আনসার করবেন। চুপচাপ থাকলে ক্লাস বুঝতে পারবেন না, মজা পাবেন না। আর ক্লাস বুঝতে না পারলে তো কোর্স করার কোনো মানে নেই, তাই না? তো সকলে একটু শিওর করেন আমায় যে আপনারা সকলে সফটওয়্যার ডাউনলোড ইনস্টল কমপ্লিট করছেন কিনা। জি ভাইয়া, ইনস্টল করা হয়েছে। গুড। ওকে, তো আমরা আজকে আমাদের টপিকে চলে যাব। ফার্স্ট হলো ওয়ার্কস্পেস, দেন প্রজেক্ট উইন্ডোজ। আমি শুধু একটা সফটওয়্যার ইনস্টল করব, কোনটা ইনস্টল করছেন? প্রিমিয়ার প্রো। গুড। অডাসিটিটা প্রিমিয়ার আমরা প্রো পরে থেকে ইনস্টল করলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো। প্রিমিয়ার প্রোটা ইনস্টল থাকলেই এনাফ। আচ্ছা, তো আমরা আমাদের টপিকে চলে যাচ্ছি। আমি ফার্স্ট অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিলাম। ওকে, একদম সিম্পলভাবে অন করে নিলেই আমাদের এই ইন্টারফেসটা আমাদের সামনে আসবে। ক্লাসে খুব দ্রুত জয়েন করার ট্রাই করবেন নেক্সট থেকে। তো এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে একদমই প্রথম অবস্থায়। তো এই ইন্টারফেসটার নাম হলো ওয়েলকাম ইন্টারফেস, এবং এখান থেকে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা, প্রজেক্ট ওপেন করা, এই সেকশনগুলো আসে। প্রথম বিষয় হলো প্রজেক্ট ক্রিয়েট করা। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে ভিডিও এডিট করি না কেন, আমাদেরকে প্রজেক্ট নিয়ে নিয়ে কাজ করতে হবে। কেন? কজ অফ এই প্রজেক্ট নিয়ে নিয়ে যখন আমরা কাজ করব, পরবর্তীতে যেন আমরা এই ফাইলটা, মেইন ফাইল প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফাইলটা রিওপেন করে বা রিএডিট করার জন্য এই সফটওয়্যারটা অ্যাগেন ইউজ করতে পারি। যে ক্লিপস যতটুকু কাটবো, যে ক্লিপসে যে ইফেক্ট ইউজ করব, একদম সেম টু সেম থেকে যাবে। এই হলো র ফাইলের মেইন সুবিধা। আরেকটা বিষয় কি, র ফাইল বা প্রজেক্ট ফাইলটা আজকে থেকে যদি 10 বছর পরে গিয়েও আমরা এডিট করতে চাই, কোনো কারণে একটা ভিডিও আপনি ক্রিয়েট করছেন, 10 বছর পর আপনার মনে হচ্ছে যে এখানে একটু কারেকশন করা ঠিক হবে, কারেকশন করলে ঠিক হবে, তো সেক্ষেত্রে আপনি এই প্রিমিয়ার প্রো প্রজেক্টের মেইন ফাইলটা যদি রেখে দেন সংরক্ষিত করে, তাহলে আপনি অনায়াসে রিএডিটটা করতে পারবেন। তবে এখানে কিছু শর্ত আছে। শর্তটা কি? প্রথমত, আপনি যে ধরনের ক্লিপসগুলোকে এডিট করবেন, মানে মেইন ভিডিও ক্লিপস বা মেইন অডিও ক্লিপস, সেই মেইন ক্লিপসগুলোকে আপনাকে অবশ্যই সংরক্ষিত রাখতে হবে। যদি আপনি প্রজেক্টের মেইন ফাইলটা রাখেন শুধু, দেখা যাচ্ছে যে ক্লিপসগুলো রাখেন নাই, তাহলে আপনি এডিট করতে পারবেন না। তো কী কী প্রবলেম হবে, কিভাবে কাজ করতে হবে, সেই বিষয়টা শুরু করবো ইনশাল্লাহ আমরা। তো ফার্স্ট অফ অল, ওয়েলকাম স্ক্রিনের মধ্যে আমাদের নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট। ওপেন প্রজেক্টের মানে হলো অন্য কোনো প্রজেক্ট যদি আমরা রিএডিট করতে চাই, তাহলে এখান থেকে ক্লিক করে আমরা পূর্বের প্রজেক্টে গিয়ে কাজ করতে পারবো। লাইক এখান থেকে ধরেন, যদি আমার এখানে পূর্বের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো নিয়ে যদি কাজ করতে চাই আমি, তাহলে এখান থেকে নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। আর আমাদের প্রথমত নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে নিউ প্রজেক্ট বাটন দেওয়া আছে, জাস্ট সিম্পল একটা ক্লিক করবেন। ক্লিক করে সরাসরি এই যে নিউ প্রজেক্টের একটা ইন্টারফেস, এখানে চলে আসবেন। এখানে আসলে আমরা কি কি পাচ্ছি? প্রজেক্ট নেম, লোকেশন, জেনারেল, দেন পাশে কিছু এক্সটার্নাল সেটিংস। এই সেটিংসগুলো যদিও বা সবগুলো আমাদের প্রয়োজন হবে না, কিছু কিছু সেটিংস প্রয়োজন হবে। আর যে সেটিংস আমাদের প্রয়োজন হবে সেগুলো আমরা প্রজেক্ট রানিং অবস্থায় করতে পারবো, মানে সফটওয়্যারে প্রজেক্ট কমপ্লিট করে নিয়ে আমরা কাজ করতে পারবো। সো এখানে আমাদের খুব একটা ঝামেলা আমরা যাব না, শুধুমাত্র নিউ প্রজেক্টের নেম দিয়ে দেবো এবং লোকেশন, মানে মেন ফাইলটা আমরা কোথায় রাখবো সেই লোকেশনটা আমরা সুন্দর করে সিলেক্ট করে দিব, বাস। দেন ওকে প্রেস করব। তাহলে আজকে প্রজেক্টের নাম কি দেওয়া যায় বলেন একজন? জি স্যার। প্রজেক্টের নাম কি দেবো? আমাদের আজকের প্রজেক্ট একদম ফার্স্ট প্রজেক্ট, তাহলে আজকের প্রজেক্টের নাম কি দেবো আমি, বলেন? আচ্ছা, বিগিনিং অফ ভিডিও এডিটিং। এভাবে দিলে কেমন হয়?
বিউটি অফ বাংলাদেশ। তা ভালো হয় স্যার। কেন বললাম বিউটি অফ বাংলাদেশ বলতে, আমি বাংলাদেশের কিছু কিছু মানে আমাদের এরিয়াতে কিছু কিছু সিন ক্রিয়েট করছি, অলরেডি রেকর্ড করে রাখছি আপনাদের প্রজেক্ট করানোর জন্য। তো আচ্ছা, এর জন্যই মূলত বললাম বিউটি অফ বাংলাদেশ, ঠিক আছে। তো আমাদের প্রজেক্টের নাম আমি জাস্ট সিলেক্ট করলাম, দেখেন কিভাবে করছি। এটা যদি এগেইন আমরা যাই নিউ প্রজেক্ট, এই যে পেজটাতে ছিলাম, জাস্ট এখান থেকে আমি দিয়ে দিছিলাম বিউটি বাংলাদেশ। অফ বাংলাদেশ। দেন এখানে লোকেশন একটা বাটন আছে, এই লোকেশন বাটনটাতে ব্রাউজ অপশনে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাদের মেইন ফাইল রাখার অপশনটা আসবে, আমরা কোথায় রাখবো মেইন ফাইলটা। তো আমি এখান থেকে সচরাচর যেটা করি যে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে নতুন। এখানে আমি দিয়ে দিলাম ব্যাচ, মানে আমি যেহেতু আপনাদের ব্যাচ করাচ্ছি তাহলে আমি ব্যাচ অনুযায়ী সবগুলো মেইন ফাইল রাখবো। তো আমি জাস্ট আপনাদের ব্যাচ নাম্বারটা দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এর ভিতরে এভাবে আরও একটা ফোল্ডার ক্লাস 1, তাহলে ফার্স্ট ক্লাসের ফোল্ডার। আপনারা যেভাবে করবেন, প্রথমত ধরেন আপনি যখন ভিডিও এডিটিং শুরু করতেছেন, আপনি একটা সুন্দর জি। ফোল্ডার ক্রিয়েট করবেন বা একটা পার্টিশন দিয়ে রাখবেন ভিডিও এডিটিং। যেমন এখানে আমার অল ওয়ার্ক ফাইল, যেমনটা যদি এভাবে দেখেন যেখানে অল ওয়ার্ক ফাইল, তাহলে ওয়ার্ক Perfect. ফাইলের মধ্যে যাচ্ছি। এরপরে আপনারা কি করবেন, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন ভিডিও এডিটিং লিখে, যেমনটা আমি এখানে লিখে রাখছি। এভাবে সুন্দর করে একটা ভিডিও এডিটিং ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন আলাদা। দেন এই ফোল্ডারের মধ্যে এসে ক্লাস ওয়াইজ বা আপনার প্রজেক্টের নাম ওয়াইজ যেভাবে রাখলে আপনার জন্য সুবিধা হয় পরবর্তীতে বুঝতে, সেমভাবে আপনি রেখে দিবেন। দেন এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে ভিতরে আসতে হবে, নিয়ে আরও একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে যার নাম দিব আমরা মেইন ফাইল, মানে মূল ফাইল, ঠিক আছে। হ্যাঁ। দেন এই ফোল্ডারটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার, ডান। তাহলে কোথায় গেল, ব্রাউজ করে আবারও দেখি, দিস পিসি, দেন অল ওয়ার্ক ফাইল, দেন ব্যাচ নাম্বার, দেন ক্লাস 1 মেইন ফাইল, এভাবে ম্যানেজ করে রাখতে হবে। দেন এখানে শুধুমাত্র একটা বিষয় খেয়াল করবেন, ফরম্যাটটা ডিভি আছে না এইচডিভি আছে। যদি ডিভি থাকে এইচডিভি করে নিতে হবে, বাস। ওকে বাটন প্রেস। ক্লিয়ার? এতটুকু Clear. এভরিওয়ান ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। ওকে, চলেন তাহলে আমরা এখান থেকে আমাদের প্রথম ওয়ার্কস্পেসটা সাজাবো। এখন এখানে আমাদের কয়েকটা উইন্ডোজ দেখতে পাচ্ছি আমরা, মানে মনিটর, ছোট ছোট কিছু ওয়ার্ক করার জন্য অপশন দেওয়া আছে। তো এখান থেকে অবস্থায় বা প্রথম অবস্থায় আমাদের থাকবে ঠিক এমন, এখন যেমনটা দেখতে পাচ্ছি আমরা সফটওয়্যারটা ওপেন করলে ঠিক এমন একটা ইন্টারফেস আমাদের সামনে সচরাচর থাকে। তো এখান থেকে আমাদের কি কাজ করতে হবে, আমরা কিভাবে কাজ করব বা কিভাবে কাজ করলে সুবিধা হবে, ক্লিপসগুলো এলোমেলো হবে না, বুঝতে সুবিধা হবে, দ্রুত কাজ করতে পারবো, সেভাবে আমাদের যে এখন মনিটরটা আছে সবগুলো প্যানেল, সবগুলো সেক্টরকে আমরা আলাদা আলাদা করে ভাগ করে রাখবো, যেন কিনা আমাদের কাজ করার সুবিধা হয়। তো যেভাবে আমি সাজাই, যেমন এম রাজ দেয়া আছে, এই ওয়ার্কস্পেসটাতে আমি অলওয়েজ কাজ করি। আর এটাতে কাজ করতে করতে এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছে বর্তমান, মানে যত বেশি আপনি এই সফটওয়্যারগুলোতে কাজ করবেন তত বেশি আপনার স্কিল আপ হবে, পয়েন্ট 1। আর 2 নম্বর হলো যে আপনি একটা ওয়ার্কস্পেসে যখন অলওয়েজ কাজ করবেন তখন ওয়ার্কস্পেসটা আপনার জন্য টাইম অনেকটা কমিয়ে নেবে, ঠিক আছে। একটা প্রজেক্ট করতে আপনার হয়তো শুরুর দিকে 2 ঘন্টা লাগবে, বাট যখন আপনি আপনার ওয়ার্কস্পেসে কন্টিনিউয়াসলি প্রজেক্ট করতে থাকবেন তখন দেখা যাবে যে আপনার এই ওয়ার্কস্পেসে কাজ করতে যেখানে 2 ঘন্টা লাগতো সেখানে হয়তো বা 1 ঘন্টায় হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কাজ করতে হয়, এর জন্য আমাদের ওয়ার্কস্পেসটাকে সাজাতে হয়। ওয়ার্কস্পেস অপশনে যাব, ফার্স্ট অফ অল উইন্ডোজ, একদম উপরে চলে যাব, উইন্ডোজ বাটনে ক্লিক দিলে, মানে কম্পিউটারের উইন্ডোজ নয়, ঠিক আছে, সফটওয়্যারের মধ্যে উপরে খেয়াল করেন, এই যে উইন্ডোজ, সফটওয়্যারের মেনু বারের উপরে স্যার। এক্স্যাক্টলি মেনু বারের মধ্যে যে উইন্ডোজটা আছে, এই উইন্ডোজে ওয়ার্কস্পেস আছে শুরুতেই। এখান থেকে অল প্যানেলে যাব, প্রথমত আমাদের কাজ অল প্যানেলে চলে যাওয়া। ওকে, অ্যাড। আর যদি কোনো কারণে এলোমেলো হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে আগেইন উইন্ডোজে গিয়ে রিসেট সেভ লেআউটে যাব। তো আচ্ছা। সেভ লেআউটে গেলে আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব আমাদের সামনে। দ্যাটস ইট, কুল। তো এবার আমরা একটু নোট করব, কি কি নোট করব, যে আমাদের প্রয়োজনীয় ওয়ার্কস্পেসের মধ্যে আমাদের যে প্রয়োজনীয় মেনুগুলো, এগুলো কোনগুলো নিতে হবে আমাদের। 1 নাম্বার প্রজেক্ট, একটু খেয়াল করেন কি কি করতে হবে, যদি সম্ভব হয় নোট করে ফেলেন তাহলে বেস্ট হবে। স্যার এটা কিভাবে মানে প্রজেক্ট নিতে হবে?
না, প্রজেক্ট নিতে হবে না। আপনাদের ওয়ার্কস্পেসটা সাজানোর জন্য শুরুর দিকে আমাদের কোন কোন প্যানেল প্রয়োজন, যেমন আচ্ছা এখানে প্রজেক্ট প্যানেল আছে, মিডিয়া প্যানেল আছে, লাইব্রেরিজ আছে, দেন আচ্ছা ইফেক্ট কন্ট্রোল, এগুলোর মধ্যে কোনটা কোনটা প্রয়োজন সেগুলো আমি বলে দিচ্ছি। জাস্ট এগুলো নিতে হবে আমাদের। শুরু করি। প্রজেক্ট নিচে রাখবেন একদমই, প্রজেক্ট। ওকে, তো এখান থেকে আমাদের লাগবে প্রজেক্ট। প্রজেক্টের পাশে আছে মিডিয়া ব্রাউজ এবং লাইব্রেরিজ, এগুলোর প্রয়োজন নাই। মাউসের রাইট ক্লিক করে ক্লোজ প্যানেল আর CS6 দ্বারা ক্লোজ, এখানে একটা ক্রস বাটন পাবেন, জাস্ট ক্লিক করলেই ক্রস করতে পারবেন। ঠিক আছে? জি, হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন? ভাই আরেকবার যদি বলতেন, প্রথমে প্রজেক্ট তারপরে। আচ্ছা, প্রজেক্ট এখানে পাশে আপনাদের দুইটি আরো মেনু থাকবে। আচ্ছা যেমন আমি যদি এখান থেকে আবারও রিসেট করে নিই, তো দেখেন এখানে কি কি মেনু থাকতেছে। এটা আমাদের ডাবল প্রজেক্ট নেওয়া হয়েছে, এর জন্য আমাদের দেখাচ্ছে। যাই হোক, তো প্রজেক্ট এর পাশে আসতেছে মিডিয়া ব্রাউজ। আচ্ছা মিডিয়া মিডিয়া ব্রাউজকে আমরা ক্লোজ প্যানেল করব। লাইব্রেরিজ ক্লোজ প্যানেল, এখানে রাখবো শুধুমাত্র প্রজেক্ট। আচ্ছা ওকে, নোট করে ফেলেন, শুধুমাত্র প্রজেক্ট রাখবো। দেন এর উপরে সোর্স মনিটর, ইফেক্ট কন্ট্রোল, এই দুটি রেখে বাকি যতগুলো প্যানেল আছে সবগুলোকে ক্লোজ প্যানেল করব। মাউসের রাইট ক্লিক, ক্লোজ প্যানেল। ঠিক এভাবে সবগুলো যাই থাকুক আমরা সবগুলোকে অ্যাগেন নিয়ে আসতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। তো এখানে আমরা শুধুমাত্র সোর্স প্যানেল এবং ইফেক্ট কন্ট্রোল এই দুটাকে রাখলাম। আর একটা বিষয় খেয়াল করেন, যখন আমরা এই যে দুটি প্যানেলের মিডলে যে মার্কটা আছে, এই মার্কের মধ্যে মাউসের কার্সর আনবো, কার্সর চেঞ্জ হয়ে যাবে। এই অবস্থাতে আমরা এইভাবে মানে প্যানেলটাকে ছোট বড় করতে পারবো, কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমি অনুযায়ী একটু বড় করে নিলাম আর সোর্স প্যানেল ইফেক্ট কন্ট্রোলটাকে ছোট করে রাখলাম। তাহলে এখানে দুটি প্যানেল সেট আপ হলো। কি কি সেট আপ করলাম আমরা? প্রজেক্ট, সোর্স এবং ইফেক্ট কন্ট্রোল। ওকে, এরপরে আসতেছে এখানে প্রোগ্রাম। প্রোগ্রাম রেখে বাকি সব কিছু ক্লোজ। এটা হলো আমাদের মেইন মনিটর। প্রোগ্রাম মনিটর হলো আমাদের মেইন মনিটর। এখানে আমরা আউটপুট দেখতে পারবো যে আমরা এক্স্যাক্টলি কি কি করতেছি। ওকে, তাহলে আমরা এভাবে সাজাবো: প্রজেক্ট, সোর্স, ইফেক্ট কন্ট্রোল, দেন প্রোগ্রাম। এর পাশে আসতেছে ইনফো, প্রয়োজন নেই, ক্লোজ প্যানেল। ইফেক্ট থাকবে, এসেনশিয়াল গ্রাফিক্স, ক্লোজ প্যানেল। এসেনশিয়াল সাউন্ড, মানে শুধুমাত্র এখানে রাখবো আমরা ইফেক্ট, বাকি সব কিছুই ক্লোজ প্যানেল, কিছু রাখবো না আর। ওয়ার্কস্পেসটা যত সিম্পল করবেন কাজ তত দ্রুত করা যাবে। দেখেন মাউস রাইট ক্লিক করতেছি, ক্লোজ প্যানেল করতেছি, এর বাইরে কিছুই না। ওকে, তো এটাকে একটু ছোট করে কর্নারে রাখলাম। তাহলে এটা গেল আমাদের। আর যদি আমরা এটাকে এভাবে, যদি কোনো কারণে এলোমেলো হয়ে যায়, ধরেন ইফেক্টটাকে ধরলাম, এভাবে ধরে আমি যেখানে রাখতে চাবো রাখতে পারবো। তো এখানে সেখানেই রাখা যাবে। কর্নারে ধরে নিয়ে এসে একদম কর্নারে, দেখেন কোথায়, একদম কর্নারে নিয়ে এসে ছেড়ে দিলাম। তাহলে এই ইফেক্ট প্যানেলটা একদম কর্নারে অ্যাটাচড হয়ে গেল। বাস। তাহলে এরপরে আসবো আমরা নিচে, টাইমলাইন একটু বড় করে রাখতে হয়। তো কাজের সুবিধার্থে যদি আরো বড় করতে হয়, আমরা তখন করি কি, যে প্রজেক্ট প্যানেলটাকে ধরে নিয়ে ইফেক্টের উপর ছেড়ে দেব। তাহলে এখানে দুইটি থাকলো, প্রজেক্ট থাকলো এবং ইফেক্ট থাকলো। আর খুব সহজে মানে প্যানেলে আমরা চলে যেতে পারবো কিভাবে, এই যে এখানে একটা ছোট্ট অ্যারো বাটন আছে দেখতে পাচ্ছি কর্নারে, কোথায় একটু খেয়াল করেন, এই যে কর্নারে এই অ্যারো বাটনটা, এটাতে আমরা হ্যাঁ যদি ক্লিক করি এখানে কতগুলো প্যানেল আছে সবগুলো দেখাবে। তো আমরা এখন প্রজেক্টে যেতে চাচ্ছি, প্রজেক্ট, অ্যাগেইন অ্যারোতে ক্লিক দিলে আমরা ইফেক্টে চলে আসলাম এভাবে। ওকে, তাহলে আমাদের টাইমলাইনটা আরো বড় হয়ে গেল। এই হলো টাইমলাইন, এই টাইমলাইনই মূল কাজ। আচ্ছা, এটা বড় করার জন্য এইগুলা করা হলো নাকি? এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমাদের প্যানেল কয়টা আমরা একটু তিনটা। গুনি। এক নাম্বার হলো সোর্স, দুই নাম্বার ইফেক্ট কন্ট্রোল, এটা টোটাল মিলে একটা প্যানেলে আছে, তাহলে এটা হুম, এক। হুম, প্রোগ্রাম দুই, দুই, প্রজেক্ট এবং ইফেক্ট দুটো মিলে একটা, তিন। হুম, তিন, নিচে আসতেছে আর এটা টাইমলাইন, চার। একটা। তার পাশে ছোট্ট করে আছে এখানে ভলিউম ব্যালেন্স দেখার জন্য, মানে ভলিউম ভিজিবিলিটি, এটা একটা প্যানেল অলওয়েজ থাকে, তাহলে পাঁচ। এবং এর পাশে আছে টুল বক্স, ছয়। এই ছয়টা প্যানেল সামনে নিয়ে আসবেন। ক্লিয়ার? Clear? কারো কোনো কনফিউশন আছে এই বিষয়টাতে? হ্যাঁ বলেন, কোশ্চেন থাকলে মাইক্রোফোন অন করে কোশ্চেন করেন। হ্যান্ড রাইজ করছেন মামুনুল হক, প্লিজ।
আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা হ্যান্ড রাইজ করবো না, ঠিক আছে? কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করবো, আমি মাইক্রোফোন অন করার অপশনটা অন করে দিব। আপাতত একটু খেয়াল করে দেখেন। তো এখানে আমরা এই কয়েকটি প্যানেল নিয়ে আসলাম, সেট করলাম। এখন যদি আমরা এটাকে ক্লোজ করে দিই বা একটা প্রজেক্ট কমপ্লিট করে ক্লোজ করে দিই, তাহলে কিন্তু এটা আবার এলোমেলো হয়ে যাবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, এই প্রজেক্ট প্যানেলটাকে সুন্দর করে সেভ করে ফেলতে হবে, বা ওয়ার্কস্পেসটা, আমাদের এই যে ওয়ার্কস্পেস যেটা আমরা সাজালাম, এই ওয়ার্কস্পেসটাকে আমাদেরকে সেভ করতে হবে। এবার সেভ করব কিভাবে? চলে আসলাম উইন্ডোজ, ওয়ার্কস্পেস, একটু নিচের দিকে যদি খেয়াল করি লেখা আছে সেভ অ্যাজ নিউ ওয়ার্কস্পেস। কোথায় গেলাম আবারও দেখেন, উইন্ডোজ, ওয়ার্কস্পেস, সেভ অ্যাজ নিউ ওয়ার্কস্পেস, জাস্ট ক্লিক, এবং আপনার ওয়ার্কস্পেসের নাম আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। তো এখানে দিলাম আমি ব্যাচ, আপনাদের ব্যাচ নাম্বার দিলাম, দিয়ে ওকে দিলাম। এবারে যদি কোনো কারণে এলোমেলো হয়ে যায়, ধরলাম যে এখান থেকে আমার হাতে ক্লিক করে এরকম একটা এলোমেলো হয়ে গেছে আবারও, তো আমরা কি করব, এই যে অ্যারো বাটন আছে, এই অ্যারোতে ক্লিক দিলে আমরা অল প্যানেল দেখতে পারবো, আর এই পাশেই আছে আমাদের ওয়ার্কস্পেসের নাম। আমরা এখন ওয়ার্কস্পেসে ক্লিক দিলেই সরাসরি চলে আসতে পারবো, আর এলোমেলো হবে না। তো এখানে দেখেন প্রজেক্টটা বাই ডিফল্ট এখানেই থাকে, অলওয়েজ এখানেই চলে আসবে, ঠিক আছে? যদি এমন এলোমেলো হয়, এভাবে ক্লোজ করে দিবেন, জাস্ট ছোট্ট একটু কাজ করে নিতে হবে। তো এই হলো আমাদের ওয়ার্কস্পেস সাজানো এবং সেভ করা। ক্লিয়ার এভরিওয়ান? ওয়ার্কস্পেস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? তার মানে সকলে ক্লিয়ার। তাহলে আপনাদের প্রথম হোমওয়ার্ক হলো ওয়ার্কস্পেস সাজিয়ে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আজকের ক্লাসের কমেন্টসে, মানে আজকের ক্লাসটা আমি যখন লিঙ্ক আপলোড দিব এর কমেন্টসে দিয়ে দিবেন। ওকে? স্যার বুঝিনি কি বললেন স্যার? বললাম যে ওয়ার্কস্পেসটা সুন্দর করে সাজাবেন, যেমনটা আমি দেখালাম এভাবে সাজিয়ে একটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে এই স্ক্রিনশটটা আজকের ক্লাসের যে কমেন্টসটা হবে, মানে আজকের আচ্ছা ক্লাসটা আচ্ছা শেষ হওয়ার পরে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ এভাবে কমেন্টসে আপনি দিয়ে দিবেন। ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি যে এইভাবে, বাস ওয়ার্কস্পেস সাজানো হলো, এভাবে একটা আচ্ছা আচ্ছা দিয়ে দেবেন। ঠিক আছে। আচ্ছা, তো এই গেল ওয়ার্কস্পেস সাজানো। দেন আমরা একটু নেক্সটে যাই, প্রজেক্ট উইন্ডোজ। যদিও আমরা শুরুতেই একটু দেখলাম প্রজেক্ট উইন্ডোজটা কি। প্রজেক্ট উইন্ডোজ মূলত হলো, আমরা যদি নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, একদমই শুরুতেই প্রিমিয়ার প্রোতে চলে আসে যে উইন্ডোজটা, সেটা হলো প্রজেক্ট উইন্ডোজ। আর এর বাইরেও আমাদের প্রজেক্টকে ম্যানেজ করতে হয়। তো প্রজেক্ট উইন্ডোজের জন্য আমরা শর্টকাট ইউজ করতে পারি ফাইল নিউ, এখান থেকে কন্ট্রোল অল্টার এন। কন্ট্রোল এন দিলে আমরা সচরাচর মানে সব ধরনের কম্পিউটার প্রোগ্রামেই দেখতে পারি যে নতুন ডকুমেন্টস ক্রিয়েট হয় বা নতুন ফাইল ক্রিয়েট হয়। বাট প্রিমিয়ার প্রোতে কন্ট্রোল অল্টার এন এটা ক্লিক করতে হবে, তাহলেই নতুন প্রজেক্ট আসবে। বাট কন্ট্রোল এন দিলে নতুন সিকোয়েন্স আসবে। সিকোয়েন্সটা কি একটু পরে আমরা দেখতেছি। তো এই গেল প্রজেক্টের বিষয়। এবার আসি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত আমরা যে মেইন ফাইলটা ক্রিয়েট করছি, ওকে, আমরা যে মেইন ফাইলটা ক্রিয়েট করছি কোথায় সেটা? এই যে এখানে না, এই তো, তাই না? জি এখানে এসে মেইন ফাইলের পূর্বের যে ফোল্ডারটা থাকতেছে ক্লাস 1, এই ক্লাস 1 ফোল্ডারে আমরা ঢুকে এখানে আরও 3 থেকে 4টা ফোল্ডার ক্রিয়েট করব। মূলত 5টা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, মেইন ফাইল যেহেতু আমরা ক্রিয়েট করে ফেলছি, আর আমাদের 4টা ফোল্ডার লাগবে। তো একটা ফোল্ডারের নাম হবে মেইন ভিডিও, মানে যে ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করব। দেন আরও একটা ফোল্ডার এখানে হবে মেইন। মেইনটা না লিখলে হয়, শুরুর অবস্থানে একটু লিখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। মেইন অডিও, দেন মেইন ইমেজ, দেন ফাইনালি আউটপুট। তো এভাবে যখন ম্যানেজ করবে তখন আর এই ফাইলটা হারাবে না। আর আপনার যে মেইন ফাইলগুলো আছে যেটা এডিট করতে চাচ্ছেন, সেগুলো এক্স্যাক্টলি কোন ফোল্ডারে কোনটা রাখতে হবে সেটা তো আই থিঙ্ক বুঝতেই পারতেছেন। যে ফাইলগুলোকে এডিট করতে হবে ভিডিও, সেগুলো মেইন ভিডিওতে থাকবে, যেগুলো অডিও সেগুলো মেইন অডিওতে, এভাবে ম্যানেজ করে রাখতে হবে। তো চলেন আমি এখান থেকে কিছু ক্লিপসকে এডিট করার ট্রাই করি বা নিয়ে আসি। এখানে আমার এটা হলো মেইন ভিডিও ধরলাম। মেইন ভিডিওকে আমরা মাউসের রাইট ক্লিক করে ধরেন কপি করব এখান থেকে, উপরে আছে মেবি,
উইন্ডোজ 11 নতুন ইনস্টল করা হয়েছে, অনেক কিছু এলোমেলো লাগতেছে আমার কাছে। তো যাই হোক, পেস্ট, এখানে আমি মেইন ভিডিওটাকে নিয়ে এসে রাখলাম। ওকে, জি এটা আমি এডিট করবো আজকে। তো দেন আসতেছে মেইন ইমেজ। তাহলে মেইন ইমেজের মধ্যে আমি কিছু ছবি নিয়ে আসি, লাইক এগুলো ছবিকে আমি কাট করলাম, বাস এখানে মেইন ইমেজের মধ্যে এসে পেস্ট করে দিলাম। আই থিঙ্ক ফোল্ডারে ছবি নিয়ে আসা বা ভিডিও নিয়ে আসা এই বিষয়টা তো প্রত্যেকে জানেন, তাই না? জি আচ্ছা, যদি কেউ নতুন হয়ে থাকেন যে না এইসব বিষয় জানেন না, তাহলে বলবেন, সমস্যা নাই, অবশ্যই শিখবো আমরা প্রত্যেকেই। ওকে, গুড। চলেন, এরপরে আমাদের মেইন অডিও প্রয়োজন। তো আমি এখানে আপনাদের অডিও যেগুলো লাগবে এগুলো অলরেডি, যদিও বা আমার কিছু অডিও কালেক্ট করা আছে, আমি আপনাদের ওয়েগুলো দেখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। মেইন অডিও এখানে রাখলাম, বাস আমাদের মেইন ফাইলগুলো চলে আসলো। মানে মেইন ভিডিও, মেইন অডিও, মেইন ইমেজ আমরা সব নিয়ে আসলাম। এবং মেইন ফাইলটা দেখতে পাচ্ছেন তো, এই যে জি এটা হলো প্রজেক্ট ফাইল। এটা হারানো যাবে না, উপরে সেভ ফাইলগুলো হারানো যাবে না, অটো সেভ। কেননা প্রিমিয়ার প্রো অটো সেভ করে। আমরা হয়তো বা যদি কেউ ফটোশপে, ইলাস্ট্রেটরে বা অন্য কোনো সফটওয়্যারে কাজ করে থাকেন, তাহলে হয়তো বা এটা প্রত্যেকেই জানেন যে বিদ্যুতের সমস্যার জন্য আমরা সবসময় কন্ট্রোল এস মানে সেভ করি, তাই না? তো জি কেন করি? কেননা হুট করে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ চলে গেছে, আমাদের এই যে ফাইলটা যতটুকু কাজ করছি এটা হারিয়ে যাবে। তো প্রিমিয়ার হুম, প্রোতে এই ভয়টা নাই। কেন নাই? প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা আপনি যেভাবেই কাজ করেন না কেন, সে অটো সেভ করে নিবে। মানে কয়েক সেকেন্ড পর বা কয়েক মিনিট পর সে অটো সেভ করে নেয়। আচ্ছা যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে মেইন ফাইলের মধ্যে চলে যাচ্ছি, যে দেখেন প্রিমিয়ার প্রো ক্যাপশন অটো অডিও সেভ এবং অটো ভিডিও সেভ। মানে মেইন ফাইলটাকে সে দুইভাবে সেভ করে, কোনোভাবে যেন হারিয়ে না যায়। তো এখান থেকে যদি আমরা আসি, ভিতরে গেলে দেখতে পারবো যে আপাতত যেহেতু আমাদের কোনো প্রজেক্ট নাই, ফাইল নাই, এর জন্য ফাঁকা দেখাচ্ছে। তো এই যে দেখেন, আমরা নাম দিছিলাম বিউটি অফ বাংলাদেশ, সেই নামে সেভ করছে। তো আচ্ছা, এই হলো মূল বিষয়। এভাবে আমরা ফাইলকে ম্যানেজ করব। ফাইল ম্যানেজমেন্ট বুঝতে পারছেন তো কিভাবে করতে হবে? জি কারো কোনো কোশ্চেন আছে ফাইল ম্যানেজমেন্ট নিয়ে? আই থিঙ্ক নাই। ওকে, তো এখান থেকে আমাদের কি করতে হবে, মেইন ভিডিও, মেইন ইমেজ, মেইন অডিও, এই তিনটা ফোল্ডারকে আমরা ইম্পোর্ট করব, সরাসরি ফোল্ডারে ইম্পোর্ট করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা এক এক করে কন্ট্রোল বাটনকে প্রেস করে ধরে ধরে তিনটা ফোল্ডারকে আমরা সিলেক্ট করলাম। নর্মালি তো এইভাবে সিলেক্ট করতে হয়, তাই না? তো জি শর্টকাটে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। একটা ফোল্ডারকে সিলেক্ট করে কন্ট্রোল বাটন চেপে ধরবো এবং পরের ফোল্ডার এবং পরের ফোল্ডার, তিনটা ফোল্ডারকে আমরা সিলেক্ট করে নিলাম। বাস, এবার এই তিনটা ফোল্ডারকে এইভাবে ধরে, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, জাস্ট ধরে প্রিমিয়ার প্রোতে নিয়ে গিয়ে প্রজেক্ট প্যানেলের উপর ছেড়ে দেব। তাহলে কি হবে, সে সবগুলো ফাইল আমরা যেভাবে ম্যানেজ করছি অ্যাজ আ সেম সে ইম্পোর্ট করে নিবে। দেখতে পাচ্ছেন আপনারা, তিনটা ফোল্ডারে সে ইম্পোর্ট করে নিয়েছে এবং ফোল্ডারের ভিতরে যা যা আছে সেম টু সেম ইম্পোর্ট হয়ে গেছে। ইম্পোর্ট পারবো? আর ইম্পোর্টে আই থিঙ্ক প্রবলেম হবে না। এইভাবে ইম্পোর্ট না করলে আরও 2-3 ভাবে ইম্পোর্ট করা যায়, বাট এইভাবে ইম্পোর্ট করলে কি হয়, যে আমরা একবারে ফোল্ডার ওয়াইজ ইম্পোর্টটা করলাম। ধরেন, স্যার স্যার আরেকবার যদি দেখালেন তাহলে ভালো হতো। ওকে চলেন এটাকে ডিলিট করলাম। ইম্পোর্ট করব কিভাবে, আপনি এইভাবে নিতে পারেন বোঝার সুবিধার্থে। আপনার এভাবে কর্নারে প্রিমিয়ার প্রো রাখলেন, আর এই সাইডে আপনার মেইন ফাইলগুলো রাখলেন, রেখে এখানে মেইন অডিওকে ধরে নিয়ে এসে প্রজেক্ট প্যানেলে ছেড়ে দিলাম। তাহলে মেইন অডিও ইম্পোর্ট হয়ে গেছে। মেইন ভিডিও বা মেইন ইমেজ, মেইন ভিডিওকে নিয়ে এসে এভাবে ছেড়ে দিলাম। মানে এভাবে ছেড়ে দিলে হবে কি, ফোল্ডার সহ ইম্পোর্ট হয়ে যাবে, আচ্ছা সহজে ইম্পোর্ট করা যাবে। তাহলে এভাবে আমরা ইম্পোর্টটা করে নিলাম, ডান, এভাবে ফুল স্ক্রিন করে দিলাম। তাহলে ইম্পোর্টটা ক্লিয়ার। জি কেন এইভাবে ইম্পোর্ট করলাম, কোশ্চেন। আমরা যখন একটা ভিডিওকে প্রপার আউটপুট নিয়ে আসতে চাই, তখন দেখা যাচ্ছে যে 15টা ভিডিও ক্লিপস থাকে। যেমনটা আমি গত ক্লাসে বলেছিলাম যে একটা ভিডিও দিয়ে তো আর সম্পূর্ণ একটা ভিডিওকে আমরা আউটপুট নিয়ে আসতে পারবো না, মানে একটা রেকর্ড ক্লিপস দিয়ে অনেকগুলো রেকর্ড ক্লিপস থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরেন 15টা বা 20টা রেকর্ড ক্লিপস আছে, ধরলাম যে 20টা রেকর্ড ক্লিপস আছে, 20টা বা 30টা ছবি আছে যেগুলো আমরা ইউজ করব। দেন অডিও আছে ধরলাম 10টা। তাহলে আপনাদের এখানে কয়টা হলো টোটাল, 20, 30, 50, 10, 40, সরি 60। তাহলে 60টা ক্লিপস আপনার এখানে যখন একদম এভাবে ওপেন হয়ে থাকবে, যেমন এখানে যদি দেখি মেইন অডিও, যে এইভাবে যখন কন্টিনিউয়াসলি ওপেন হয়ে থাকবে, তখন আপনি বুঝতে পারবেন না যে এক্স্যাক্টলি কোনটার পরে কোনটা ক্লিপস বসবে বা কোনটার পরে কোনটা ক্লিপস আপনাকে নিয়ে আসতে হবে, কোনটা অডিও কোনটা ভিডিও, এই এলোমেলোটা হয়ে যাবে। এলোমেলো যেন না হয় এর জন্য আমরা মূলত এখানে ফোল্ডার করে করে ইম্পোর্টটা করলাম। এর বাইরেও ইম্পোর্ট করা যাবে ফোল্ডার ছাড়া। চলেন
আমরা যদি এখানে ইম্পোর্ট করা ট্রাই করি, এখানে কি বলতেছে, ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট। এখানে আমরা যদি এই ফাঁকা জায়গাটাতে মানে প্রজেক্ট প্যানেলের উপরে ফাঁকা জায়গায় ডাবল ক্লিক দিলেই আমরা ইম্পোর্ট করতে পারবো। তো এখানে ইম্পোর্ট করা যায়, বাট এখানে ফোল্ডার একসাথে ইম্পোর্ট করা যায় না। তো ধরেন এখানে ইম্পোর্ট করে ফেললাম, কি আসলো, সবগুলো ছবি আসলো। এবার জি। আমরা কি করব, এখানে মাউসে ফাঁকা জায়গায় মাউসে রাইট ক্লিক করে নিউ বিন। একটা বিষয় খেয়াল রাখবেন আজকে থেকে, যে বিন মানে ফোল্ডার, আচ্ছা বিআইএন, বিন মানে হলো ফোল্ডার। তো কেন বিন মানে ফোল্ডার? প্রিমিয়ার প্রোতে বিন ফোল্ডারকে ধরা হয়, আচ্ছা এর জন্য নিউ বিন ক্রিয়েট করলাম। এখন বিনের নাম দেই মেইন, আমরা এখানে দিলাম ইমেজ। তাহলে সবগুলো ছবিকে আমরা এইভাবে ধরে এই ফোল্ডারের ভিতর ছেড়ে দিলাম, কি হলো, ফোল্ডারে চলে গেল। ঠিক আছে, দেন আমরা হুম। যদি আরও একটা বিন ক্রিয়েট করি, এখানে দিলাম আমি ভিডিও, মানে যেগুলো ভিডিও আমি ইউজ করব। এখন এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম ডাবল ক্লিক দিয়ে, দেন ডাবল ক্লিক দিয়ে ইম্পোর্ট করে নেব। চলেন আমি এখান থেকে ধরেন এই ভিডিওটাকে ইম্পোর্ট করলাম, তাহলে এখানে ইম্পোর্ট হয়ে গেল। এখন ফোল্ডার ব্যাক করব কিভাবে? একটা বিষয় একটু খেয়াল করেন, এখানে ফোল্ডার ব্যাকের একটা অপশন দেয়া আছে, শর্ট করে আপনি যদি ব্যাক বাটন চাপ দেন তাহলে ব্যাক করবে না। এই যে একটা ছোট্ট আইকন দেয়া আছে, এই আইকনটাতে ক্লিক দিলে আমরা ফোল্ডার ব্যাক করতে পারবো। চলে আসছি ব্যাকে। ওকে, ঠিক আছে তো চলেন অ্যাগেইন নিউ বিন, এখানে আমি দিলাম কি কি নিছি আমরা, ইমেজ, ভিডিও, অডিও নিব। ওকে, এবার অডিওতে ডাবল ক্লিক, ফোল্ডারে প্রবেশ করলাম, অ্যাগেইন ফাঁকা জায়গায় ডাবল ক্লিক, এবং আমাদের মেইন অডিওগুলোকে আমরা এখানে নিয়ে আসবো। যে কয়টা অডিও আমাদের প্রয়োজন জাস্ট সিম্পল ড্র্যাগ করে সিলেক্ট করে ডাবল ক্লিক, চলে আসছে। তো এইভাবে ইম্পোর্ট করবেন, ব্যাক করবেন এভাবে। তাহলে ক্লিয়ার ইম্পোর্ট এবং ফাইল ম্যানেজমেন্ট, একদমই সহজ বিষয়গুলো যদিও বা, বাট এগুলোই বেসিক। এগুলো যদি আপনার কমপ্লিট থাকে, কাজ করা খুব দ্রুত হবে আপনার। দেখেন আমি ফোল্ডার ক্রিয়েট করে করে কাজটা করলাম, এটাতে আমার প্রথমে যেভাবে কাজটা করলাম যে সরাসরি ফাইলকে আমি ইম্পোর্ট করে নিলাম, এভাবে ইম্পোর্ট করা, আর পরবর্তীতে যখন আমরা ফোল্ডার করে ইম্পোর্ট করলাম, কোনটাতে সময় বেশি লাগলো? একটা সময় কম লাগছে স্যার হ্যাঁ, প্রথমটাতে সময় কম লাগছে, আর এই সময়টাই সামান্য কিছু একটা সময়, এই এতটুকু সময় আমাদের কাজকে আরো দ্রুত করে দিবে। হয়তোবা আজকে মনে হচ্ছে যে বিষয়টা প্রায় তো সেম, হয়তোবা এটা 10 সেকেন্ড লাগছে, বাট ওটাতে 15 সেকেন্ড লাগছে। এই 5 সেকেন্ডের ডিফারেন্টটা অনেক সময় দেখা যাবে যে অনেক বড় একটা হ্যাসেল ক্রিয়েট করে। তো এর জন্যই যেভাবে বললাম শুরুর বিষয়টা খেয়াল রাখবেন, জি যে সরাসরি ফাইলকে সিলেক্ট করব, জাস্ট ড্র্যাগ করব, ধরে নিয়ে এসে ছেড়ে দেব, বাস ভাই চলে আসছে। এটা কিভাবে করবো একটু বলবেন? মানে এটা কি মাউস দিয়ে করবো? হ্যাঁ, মাউস দিয়ে তো। এটা কোনটা, রাইট না লেফট? এটা রাইট লেফট, আচ্ছা 1 সেকেন্ড, লেফট, জাস্ট যেটাতে আমরা ডাবল ক্লিক করি সচরাচর, আচ্ছা মানে রিফ্রেশ করার পরে বা ক্লিক করার সময়, যেটাতে যেমন এখানে যদি আমি সিলেক্ট করি, কোনটা ক্লিক করব, লেফট না, হুম লেফট, সেই লেফটটাকে দিয়ে ক্লিক করে সিলেক্ট করলাম, দেন লেফটটাকে ধরে ড্র্যাগ করব, ধরে নিয়ে গিয়ে প্রিমিয়ার প্রোতে প্রজেক্টের উপর, অন্য কোথাও দেখেন নিচ্ছে না, ক্রস দেখাচ্ছে, শুধুমাত্র প্রিমিয়ার প্রো প্রজেক্টের উপরে নিয়ে এসে ছেড়ে দিব, তাহলে চলে আসবে। আচ্ছা, এই ছিল মূলত আমাদের প্রজেক্টের মেইন কাজ, বা প্রজেক্টের ফাইল ইম্পোর্ট, ফাইল ম্যানেজমেন্ট। চলেন এরপরে একটু যাই আমাদের মেইন বিষয়, সিকোয়েন্স। হোয়াট ইজ সিকোয়েন্স? 1 সেকেন্ড, legacy title Premiere Pro could not, তো অনেক অ্যাডভান্সে চলে গেছেন। তৌহিদ, একটু মাইক্রোফোনটা অন করবেন আপনার, তৌহিদ ভাই একটু মাইক্রোফোনটা অন করবেন। হ্যাঁ ভাই, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। প্রিমিয়ার প্রো কোন ভার্সন ইউজ করতেছেন? এই আপডেটটাই 2023-এরটা। 2023-এর। হ্যাঁ লেগেসি টাইটেল আসতেছে না, তাই তো? পাচ্ছি না, হ্যাঁ ওটা পাচ্ছি না আমি। আচ্ছা, সমস্যা নেই, এটা ক্লাসের মধ্যে দেখাবো। এখন দেখালে হবে কি, বিষয়টা অনেকে মানে মানে হয়ে যাবে। যদি সুযোগ করে ক্লাস শেষে আর কি, যদি সুযোগ করে আচ্ছা একটু, বা আপনার সাথে যদি একটু কার্ড করা যেতে পারে আমার জন্য একটু ভালো হয়। মাঝে মধ্যে একটু হেল্পের প্রয়োজন হয় আর কি। আচ্ছা, সমস্যা নেই, আপনাদের গ্রুপ আমি ক্রিয়েট করে দিছি, গ্রুপে তো আমি অলওয়েজ থাকবো, আর সমস্যা নেই, আজকে ক্লাস শেষ করে আমি দেখাবো বিষয়টা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, তো এবার আসি একটি প্রজেক্টের মেইন অপশন বা মেইন বিষয়। যেমন আমরা যখন একটা বাসা ক্রিয়েট করি, চলেন আমরা যদি একটু আপনাদের মাইক্রোফোনগুলো অফ করে রাখছি, ওকে অন। যখন একটা বাড়ি তৈরি করা হয়, শুরুতে কি হয়?
স্ট্রাকচার তৈরি করা হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, ফাউন্ডেশন। ফাউন্ডেশন করা হয়। ধরেন আপনি ৫ শতক জমির মধ্যে একটা বাড়ি করতে চাচ্ছেন, ধরলাম যে ৫ শতক জমির মধ্যে আপনি একটা বাড়ি করতে চাচ্ছেন, স্কোয়ার জমিটা। তো এখানে আপনার খেয়াল, আপনি ৫ তলা একটা বিল্ডিং তৈরি করবেন। এর মধ্যে আপনি বাসার রুম ক্রিয়েট করবেন কয়টা, এটা আপনাকে তো শুরুতেই বলে দিতে হবে, নাকি কমপ্লিট হওয়ার পরে বলবেন কয়টা রুম হবে? না, প্রথমেই বলতে হবে। প্রথমে বলতে হবে এক। দ্বিতীয়ত, হয়তোবা যদি কেউ কনস্ট্রাকশন সাইডে গিয়ে থাকেন বা দেখেন কখনো, তাহলে হয়তোবা এতটুকু দেখা আছে যে একদমই শুরুতে যেদিন জাস্ট মার্ক করা হয়, তখন তারা কি করে, রশি দিয়ে একটা রাইট একটা সার্কেল তৈরি করে নেয়, যেখানে একটা রুম হচ্ছে, এর পাশে একটা ওয়াশরুম, তার পাশে আরেকটা রুম, এভাবে কিন্তু একটা স্ট্রাকচার তারা গঠন করে, তাই না? সেটা একটা রশি জি দিয়ে হোক বা ফিতা দিয়ে মেপে মেপেই করে যদিও বা। তো এটা কেন করা হয়? এক্স্যাক্টলি সাইজটা দেওয়ার জন্য, তাই না? জি যে কোনো ধরনের ভিডিওকে আপনি ঠিক একটা বাড়ির সাথে সমন্বয় করতে পারবেন, তাহলে সুবিধা হবে। বাস্তবতা থেকে বোঝার খুব ইজি হয়, এর জন্য বললাম। তো দেখেন, যখন আপনি একটা বাড়িকে তৈরি করবেন, প্রথমে আপনি স্ট্রাকচার নিচ্ছেন, তার মানে কি আপনি একটা ফ্রেম নিচ্ছেন ঠিকঠাক, যে আমার এই ফ্রেমেই বাড়িটা আসবে। আপনি যখন একটা ভিডিওকে এডিট করতে যাবেন, তখন আপনার সেম কাজটাই করতে হবে, যে আপনাকে ফার্স্ট একটা ফ্রেম নিতে হবে, যে আপনি এক্স্যাক্টলি কত ফ্রেমে ভিডিওটা নিতে যাচ্ছেন। কেন ফ্রেম বললাম? আমরা অনেক সময় প্রজেক্টরে খেলা দেখি, তাই না? প্রায় জি দেখা হয়। তো প্রজেক্টরে যখন খেলা দেখেন, তখন এই প্রজেক্টরের সাইজটা কত হয়? মোটামুটি এটা ব- অনেক বড় একটা সাইজ জি ভিডিওটা দেখাইতে হয়, তাই না? তো জি আই থিঙ্ক 2013-14-তে যদি কেউ ফোন ইউজ করে থাকেন, তাহলে তখন ফোনের মধ্যে যখন আপনি একটা ভিডিও দেখতেন, তখন ভিডিওটা খুব একটা শার্প ক্লিয়ার থাকতো না, একটু ব্লার ব্লার টাইপ ছিল। জি এই ভিডিওগুলো সাধারণত নর্মাল ভিডিও। এখন ওই ভিডিওটাকে ধরেন 720 রেজুলেশনের একটা ভিডিওটাকে আপনি যখন একটা প্রজেক্টরে ওপেন করতেছেন, প্রজেক্টরটা মিনিমাম 8K রেজুলেশন বা 8K সাইজ দিচ্ছে, মানে বড় হচ্ছে অনেক। তো সেক্ষেত্রে কি হবে? ভিডিওটা কি ফেটে যাবে না? জি এটাই মূলত হলো ভেক্টর এবং রাস্টার। ভেক্টরটা কি, কোনটা রাস্টার, এটা একটু বুঝি। ভেক্টর হলো যে ফাইল বা যে ধরনের ক্লিপস টানলে বড় হয়, মানে রাবার টাইপের কিছুটা। ধরেন আপনি রাবার, যে রাবারকে আপনি একটু টানবেন, একটা লিমিটেশন তো অবশ্যই আছে, সেই লিমিটেশন অবধি আপনি টানবেন, সুন্দর সে মানে কাজটা বড় হবে, মানে বড় সংকুচিত হবে। প্রসারিত হবে। বাট যখন আপনি ধরেন একটা রশি, একদম এক্স্যাক্টলি একটা মাপের একটা রশি আছে আপনার হাতে, ওই রশিটাকে আপনি টানেন, ওটা যদি খুব দ্রুত বা খুব হার্ড কিছু দিয়ে টানেন, দেখা যাবে যে ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, তাই না? তো জি ভেক্টরটা হলো রাবার, যেটাকে টানলে এক্স্যাক্টলি একটা বড় সাইজ অবধি সে রেজাল্ট দেয়। রাস্টার হলো সেই রশিটার মতো, যেটাকে টানলে বড় করলে ছিঁড়ে যায়, ফেটে যায় বা নষ্ট হয়ে যায়। তো ফ্রেমটাও ঠিক তেমনই। আপনি যখন ভেক্টর ফাইলে, যেহেতু সবগুলোই ফাইল ভেক্টর প্রিমিয়ার প্রোতে, তো সেক্ষেত্রে আপনি যখন 1000 রেজুলেশন নিয়ে, ধরেন 1000 রেজুলেশন নিয়ে একটা ভিডিও আপনি তৈরি করছেন, মানে এই ভিডিওটা সর্বোচ্চ 1000 অবধি স্কোয়ার ফিট বড় হতে পারবে। সেই ভিডিওটাকে আপনি যদি যখন 2000 একটা ডিভাইসের মধ্যে ওপেন করেন, তাহলে কি ভিডিওটা ভালো দেখাবে? না অবশ্যই না, ফেটে যাবে, পিক্সেলেট হয়ে যাবে। জি তো এই হলো মূলত ফ্রেমের মূল বিষয়টা। ফ্রেমের মূল বিষয়টা আরেকটু ক্লিয়ার করে যদি আমি বলি, যে আমরা যখন বর্তমান যে ফোনগুলো আমরা চালাচ্ছি, এই ফোনগুলোতে 2K সর্বোচ্চ রেজুলেশন দেয়। হ্যাঁ, এর থেকে আরও ভালো স্মার্টফোন আছে যেগুলো 4K অবধি রেজুলেশন দেয়, বাট হ্যাং করে। তো 2K আমরা ধরি, 2K মানে হচ্ছে 2880 রেজুলেশন বা 2880 পিক্সেল। 1080 পিক্সেল ফুল এইচডি, 2880 পিক্সেল দেখা যাচ্ছে যে 2K। এখন 2K যদি আপনি 2880 ধরেন, আপনার কাছে আছে 2K রেজুলেশন, আপনি কি 1080 রেজুলেশন দিতে পারবেন না? মানে বিষয়টা এইভাবে চিন্তা করেন, আপনার কাছে 500 টাকা আছে, আমি যদি আপনার কাছ থেকে 200 টাকা চাই, আপনি কি আমায় দিতে পারবেন না? জি সম্ভব তো। বাট আপনার কাছে আছে 200 টাকা, আমি 500 টাকা চাইলাম, দিতে পারবেন? না না, সম্ভব না। ঠিক তেমনই আপনার যখন একটা কাজ, যখন একটা ফ্রেম নিয়ে কাজ করবেন বা সিকোয়েন্স তৈরি করবেন, তখন দেখা যাবে এই সিকোয়েন্সটা সব থেকে বড়টা নিয়ে ট্রাই করবেন। তবে অবশ্যই ভিডিওর সাথে ম্যাচিং করে, মানে আপনি যে ভিডিওটা রেকর্ড করছেন, সেই ভিডিওর ফ্রেমের সাথে ম্যাচিং করে সর্বোচ্চ যেটা দেওয়া সম্ভব হয়, সেই রেজলিউশনটা বা সেই ফ্রেমটা নেবেন, নিয়ে কাজ করবেন, তাতে কিনা এর নিচে যে রেজলিউশনগুলো আছে সেগুলো কমপ্লিটলি পায়।
এবার পয়েন্ট হলো কেন রেজুলেশনটা ডিপেন্ডেবল, বা রেজুলেশন যদি আমি বাড়াই নিই তাহলে কি ভিডিওটা শার্প হয়ে যাবে? মানে আমি ফোন দিয়ে রেকর্ড করছি একটা ভিডিও যেটা হালকা ব্লার ব্লার ভাব আছে, সেই ভিডিওটাকে যদি আমি এখন 4K রেজুলেশনে রেকর্ড করি, কনভার্ট করি, বা 4K রেজুলেশনের মধ্যে এডিট করি, তাহলে কি সেটা 4K রেজুলেশনে দেখাবে, মানে ফুল ক্লিয়ার দেখাবে, এইচডি দেখাবে? না। এর মানেটা হলো যে ওই সকল ডিভাইসে আপনার ভিডিওটা স্মুথলি প্লে হবে। আচ্ছা, যে মানে এখন যে ধরনের ডিভাইসে আমি করছি ওই ধরনের ডিভাইস। হ্যাঁ, এখন বিষয়টা হলো ম্যাকবুক, বর্তমান যে ম্যাকবুকগুলো আসতেছে 2022 যেটা বর্তমান রানিং চলতেছে, খুব পপুলার, তো সেই ম্যাকবুক এয়ার এটাতে 4K রেজুলেশনের নিচে কোনো ভিডিও সাপোর্টই করে না। এখন ধরেন আপনি 2K রেজুলেশনের বা এইচডি রেজুলেশনের একটা ভিডিও আপনার খুব ভালো লাগতেছে, বাট আপনার কাছে ডিভাইস আছে ম্যাক, মানে আপনার কাছে এই একটা ডিভাইসে আছে আর কোনো ডিভাইস নাই, আর আপনি এই ভিডিওটা দেখতে পারবেন? না, তাহলে সম্ভব তো না, দেখা যাবে না। সম্ভব না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ভিডিওটার সাথে সামঞ্জস্যপূর্ণ করে ফ্রেমটা নিতে হবে, যেন কিনা ওই রিলেটেড সকল ডিভাইসে দেখা যায়। কোয়ালিটি আপগ্রেড হবে এমনটা নয়, কোয়ালিটি আমরা এডিট করে আপগ্রেড করব, বাট ডিভাইস নির্ণয় করার জন্য আমাদের ফ্রেমটা নিতে হয়। ফ্রেমের বিষয়টা বুঝতে পারছেন জি এভরিওয়ান? জি স্যার। মেবি বোরিং লাগতেছে না? কাজটা থাক আজকে, কালকে নেই। না না স্যার, আজকে কি বলেন? বাকিরা সবাই একদম মিউট হয়ে আছে, মনে হয় ঘুমাই না গেছে। স্যার, কিসের দেখি জন্য? সকলে একটু মাইক্রোফোনগুলো অন করেন তো শুনি। জি ভাইয়া, ক্লাস কন্টিনিউ জি করেন। ভাই শুনতেছি। জি ভাইয়া, বুঝতে পারছি। ঘুমাইতেছেন না তো? না না, আচ্ছা, ঠিক আছে। যাই হোক, যেখানে ছিলাম, এখন আসি ফ্রেম। এই যে ফ্রেমটা আমি বললাম, প্রিমিয়ার প্রোতে আসলে ফ্রেম বলতে কোনো ওয়ার্ড নাই। চলেন, আরও একটা প্রবলেম হয়ে গেল। আমরা তো এখন ফ্রেম বুঝলাম, এখন ফ্রেম বলতে কোনো ওয়ার্ড নেই, এটা কেমন হলো, তাই না? যেমন আমরা এখানে দেখলাম ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডার কোনো শব্দ আছে দেখেন তো, এখানে যদি মাউস রাইট ক্লিক করি কোনো ফোল্ডার অপশন আছে? নাই। নিউ আইটেম আছে? নাই। তো সেক্ষেত্রে যেহেতু ফোল্ডারকে এখানে বিন বলা হচ্ছে, কাজ তো সেম, ঠিক তেমন ফ্রেমকে এখানে বলা হয় সিকোয়েন্স। কি বলা হয়? সিকোয়েন্স। ওকে, তো সিকোয়েন্স কিভাবে নিব? সিকোয়েন্সটাই মূলত ফ্রেম, ঠিক আছে? তো সিকোয়েন্স কোথায় নিব, কিভাবে নিব, কোথায় পাবো? যে কোনো প্রজেক্ট শুরু করার সময়, মানে এডিট করা শুরু করার সময় আমাদের কাজ হবে ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে সিকোয়েন্স, মানে প্রথমে আমাদের সিকোয়েন্সটা নিতে হবে, তারপরে অন্য কাজ। এখানে দেখতে পাচ্ছি সিকোয়েন্স নেওয়ার একটা অপশন দেওয়া আছে, ফাইল নিউ সিকোয়েন্স, মানে ফাইল যাব, ফাইল থেকে নিউয়ে যাব, দেন সিকোয়েন্স অপশনটাতে ক্লিক করব। হ্যাঁ, যদি আমরা চাই এখান থেকে শর্টকাট ইউজ করতে পারি কন্ট্রোল এন। কন্ট্রোল এন, দেখেন এখানে একটা অনেক বড় একটা ঝামেলা চলে আসছে, তাই না? এখানে অনেকগুলো নাম দেয়া আছে, যদি এই নামগুলোতে ডাবল ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে ভিতরে কিছু রেজুলেশন দেয়া আছে। এখন আমরা কোনটা নিব? এবার পয়েন্ট হলো আমরা কোনটা নিব। এই যে অ্যারি, ARRI, এটা হলো অনেক হেভি একটা ফ্রেম, মানে ARRI অ্যারি মূলত হলো ক্যামেরা। যেমন এখানে দেখেন অনেক ক্যামেরার নাম দেওয়া আছে, VR ক্যামেরা দেওয়া আছে, ডিজিটাল SLR, DSLR, ক্যানন, হ্যাঁ, এখানে সব ধরনের ক্যামেরার নামই আছে, মানে যে ধরনের ডিভাইস দিয়ে ভিডিও রেকর্ড করা হয় এই ধরনের সবগুলো ক্যামেরার নাম এখানে দেয়া আছে। তো পয়েন্ট হলো এখানে আমরা যদি অ্যারিটা নেই তাহলে কি হবে, আমাদের ভিডিওর ওয়েট বেশি হয়ে যাবে, কেননা অ্যারি হলো একটা সিনেম্যাটিক ক্যামেরা, ঠিক আছে? সিনেমা আচ্ছা। রেকর্ড করা হয় যে ক্যামেরা, বা শর্ট ফিল্ম রেকর্ড করা হয় যে ক্যামেরাগুলো, সেগুলোর নাম হলো অ্যারি। যেমন আমরা সচরাচর DSLR দিয়ে ভিডিও করি, তাই না? বা জি ফোন দিয়ে ভিডিও করি, সেক্ষেত্রেও DSLR আমরা ইউজ করতে পারবো। ক্যাননের যে ক্যামেরাগুলো আছে, ক্যানন XF, মূলত হলো আপনার মুভি সিরিজের যে যে ক্যামেরাগুলো আছে সেগুলো মূলত হলো XF। তো এই ধরনের ক্যামেরা নিয়ে আমরা কাজ করতে পারবো যদি কিনা স্পেসিফিক ক্যামেরা দিয়ে আমরা ভিডিওটা করি। বাট আচ্ছা। অ্যাভারেজ, মানে সব ধরনের ভিডিওতে আমরা ইউজ করতে পারবো এমন ক্যামেরাও এখানে আছে, সেটা হলো ডিজিটাল SLR, মূলত হলো DSLR, ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্টর। তো এখান থেকে আমরা কি করব, এই অ্যারোতে ক্লিক দেব, দেওয়ার পরে আমাদের সামনে এই তিনটা রেজুলেশন অ্যাভেলেবেল। যদি এর থেকে আরও আপগ্রেডে আপনি সফটওয়্যারে যান তাহলে দেখা যাবে যে এখানে 2880 অবধি থাকে। যদি আপনার প্রয়োজন হয় যে আপনি এখানে 2880 রেজুলেশন নিয়ে কাজ করেন, মানে 4K রেজুলেশন নিয়েও আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে চলে যেতে হবে এখানে অ্যারিতে। অ্যারিতে গিয়ে আপনি ভিতরে দেখতে পারবেন 2880 লেখা আছে।
আর আচ্ছা স্যার, যদি কেউ যদি ফোন দিয়ে করে স্যার সেক্ষেত্রে কোনটা সেক্ষেত্রে ডিজিটাল এসএলআর 1080p। আচ্ছা দেন এখানে এসে সাধারণত যে ক্যাননের ক্যামেরাগুলো সিরিজ আছে, যেমন 600D, 700D, 200D মার্ক টু, এই ধরনের ডিভাইসগুলোতেও, এই ধরনের ক্যামেরাগুলোতেও আমরা সচরাচর এই ডিজিটাল এসএলআরে যাই খুব হেভি যখন কাজ করা হয়। লাইক আপনি বাংলাদেশের একটা মুভি যদি চিন্তা করেন মোটামুটি ভালো বাজেটের, সেগুলো আপনাকে অবশ্যই অ্যারিতে কাজ করতে হবে বা ক্যাননের এক্সএফে কাজ করতে হবে, মানে আচ্ছা এক্স্যাক্টলি রেজলিউশনে কাজ করতে চাইলে। তো এখান থেকে আমরা সচরাচর যেটা নেই সেটা হলো ডিজিটাল এসএলআর বা ডিএসএলআর। এর মধ্যে আমরা 1080 মানে ফুল এইচডি দেওয়ার ট্রাই করি। এবার আসতেছে এর ভিতরে আরো কয়েকটি অপশন। কি কি দেখেন, এখানে লেখা আছে ডিএসএলআর 1080p 24, 25, 30। এটা আবার কি 24, 25, 30? এটা মূলত হলো এফপিএস, ফ্রেম পার FPS সেকেন্ড, ফ্রেম পার সেকেন্ড। এবার আরেকটু বিস্তারিত বোঝার ট্রাই করি। চলেন আমি সিম্পল এখানে যদি আপনাদের একটু বোঝানোর জন্য এভাবে নিয়ে আসি, একটু খেয়াল করেন বিষয়টা কি হচ্ছে। এই যে দেখেন আমাদের এই যে প্লে হুইলটা আছে, এই প্লে হুইলটা একটা মার্ক নিয়ে নিয়ে চলতেছে। বিষয়টা খেয়াল করেন ডিপলি। এই যে এখানে দেখেন একটা মার্ক আছে এর সাথে, আমি অনেকটা জুম করছি এর জন্য এই মার্কটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এই মার্কটা হলো একটা করে ফ্রেম বা একটা করে ছবি, ঠিক আছে? এটা হলো টোটালি একটা করে ছবি। চলেন এখান থেকে যদি আমি একটু ভিতরে যাই, জাস্ট আমি একটু কেটে নিলাম বোঝার সুবিধার্থে আমাদের। এখানে আমি জুম করি, দেখেন আমি এখান থেকে এই পার্টটা যতটুকু সে মার্ক দেখাচ্ছে আমি ঠিক ততটুকুই কেটে নিব। একটু একটু করে কেটে নেই, নিলে আপনারা বুঝতে পারবেন যে এখানে এক্স্যাক্টলি কি হচ্ছে। আমরা যদি শিফট প্রেস করে এভাবে যাই 5 ফ্রেম করে আগাবে, আর যদি এমনিতে সিম্পল একটা অ্যারো ক্লিক করি তাহলে 1 ফ্রেম করে আগাবে। মূলত এই একটা একটা করে এই ফ্রেম। চলেন এগুলো আমরা একটু দেখি। অনেকগুলো আমি কেটে নিছি। তো এবার এই কাটা অংশগুলোকে আমি যদি একটু আলাদা আলাদা করে নেই, দেখবেন যে এখানে টোটালি যে কয়টা কাটছি আমি প্রত্যেকটা একটা একটা করে ছবি, ঠিক আছে? এখন দেখেন এখানে যদি দেখেন এটা একটা ছবি প্লে হচ্ছে, দেখেন কিভাবে আসতেছে, একটা একটা করে ছবি আসতেছে না? বিষয়টা এমন, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এই একটা ছবি। তার মানে কি একটা ভিডিও কি আসলে এভাবে অনেকগুলো ছবি একের পর এক এভাবে সাজানো থাকে। এই সাজানো ছবিগুলোই আমরা যখন ভিজিবল করি, দেখি একসাথে প্লে করে, আমাদের কাছে মনে হয় এটা একটা ভিডিও, ঠিক আছে? মানে মাঝখানে কিভাবে কাটা যাবে? জি বুঝি নাই। মানে আমি যদি মাঝখানে কোনো ভিডিও এডিট করতে যাচ্ছিলাম তখন কিভাবে এটা আমি কাটা এখনো যাবে? কাট কপিতে যাইনি, আমি যেটা বুঝাচ্ছি এটা খেয়াল করেন, আমি ফ্রেমটা দেখাচ্ছি, কাটাকাটির বিষয় অনেক পরে। আমরা এখনো ফ্রেমে আছি, ফ্রেমটা এক্স্যাক্টলি বুঝেন। হ্যাঁ দেখেন এখানে আমি যে কেটে নিলাম প্রত্যেকটা একটা একটা করে ছবি, তাই না? তো এই ছবিটা 1 মিনিটে, বিষয়টা হলো সরি 1 সেকেন্ডে কয়টা ছবি আসবে এখানে যদি একটু খেয়াল করেন। এই যে এখানে 0 দিলাম এবং এর পাশে দিলাম একটা 1, 1 সেকেন্ড টোটাল। এই 1 সেকেন্ডে কয়টা ছবি আসবে এটা আমরা ফ্রেমে বলে দিব। যেমনটা আমরা একটু আগে দেখলাম ফ্রেমের মধ্যে কি ছিল লেখা, যে 25, 24, 30, তাই না? এই 24টা মানে হলো, মানে 24 এফপিএস এর মানে হলো যে 1 সেকেন্ডে আপনি 24টা ছবি সাজাই রাখবেন একের পর এক। 25টার মানে হলো 25টা ছবি সাজাই রাখবেন। কেন? যখন আপনি ছবি বেশি দিয়ে রাখবেন, মানে দেখা যাচ্ছে যে 1 সেকেন্ডের মধ্যে 25টা ছবি দেয়া আছে, এই 25 ফ্রেম রেট নিয়ে আছে, তখন এই ভিডিওটাকে যখন আপনি একটু স্লো মোশন করবেন বা ফাস্ট ফরওয়ার্ড করবেন, তখন এটার কেটে কেটে আসবে না, এলোমেলো হবে না। আর একটু সহজে বোঝার ট্রাই করি। চলেন আমাদের এটা 1 সেকেন্ডের একটা ভিডিও, আর আমরা যদি স্লো মোশন করতে চাই তাহলে কি করব? অবশ্যই আমরা এখান থেকে মানে ক্লিপসটা বড় হয়ে যাবে না 1 সেকেন্ড, আমরা যদি স্লো করে দিই অবশ্যই 2 সেকেন্ডে চলে যাবে। বিষয়টা তো এমন হবে নাকি? জি তো ধরেন আমরা এই অবধি বড় করলাম, যদি এইভাবে বড় করে মিলাইতে চাই তাহলে কি হবে? এর মধ্যে একটা ফাঁকা গ্যাপ পড়ে যাবে না? এভাবে এভাবে ফাঁকা গ্যাপ তো পড়বে নাকি? এই ফাঁকা গ্যাপটা মেলাবে কে? এই যে ফাঁকা গ্যাপগুলো পড়লো, এই গ্যাপগুলো মেলাবে কে? যখন আমাদের এই ছবি বেশি থাকবে, এতে করে সুবিধা কি হবে, মানে এফপিএস বেশি থাকবে, তখন সুবিধা হবে
এই প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি অটোমেটিক জেনারেট করবে ছবি। এই প্রথমের ছবিটা আর পরের ছবিটা, এই দুটাকে সমন্বিত করে মিডল একটা ছবি সে তৈরি করে দিবে, এভাবে মিলিয়ে দেবে। আর এটা সহজ হবে বা স্মুথ হবে তখন যখন আপনার এফপিএসটা বেশি থাকবে, আর সেটা রেকর্ড করার সময় অবশ্যই 100% খেয়াল রাখতে হবে। এবার আসি রেকর্ডে আমরা কিভাবে দেখবো বা বুঝবো কিভাবে যে রেকর্ডে ক্লিয়ার আছে। এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটাতে মাউস রাইট ক্লিক করে আমরা যদি এর প্রপার্টিজ দেখতে চাই, প্রপার্টিজ আসলাম, এসে ডিটেলসের মধ্যে একটু নিচে আসেন। ফ্রেম রেট কত দেয়া আছে? এটা 29.97, তাই না? জি স্যার। তাহলে এখানে 1 সেকেন্ডে কয়টা ছবি আছে? প্রায় 30টা, তাই তো? জি জি তাহলে 1 সেকেন্ডে এখানে 30টা ছবি আছে। এখন আমি যদি এটাকে বড় করে দিই, টেনে দিই, মানে 1 সেকেন্ডে আমি 60টা মানে ধরেন 50টা ছবি অ্যাড করতে চাচ্ছি, মানে 15 এফপিএস তৈরি করতে চাচ্ছি, তাহলে এটা কি ভিডিওটা ক্লিয়ার থাকবে না একটু হালকা ব্লারি হয়ে যাবে? মানে আমি 1 মিনিটের একটা রাস্তাকে দেখা যাচ্ছে টেনে 4 মিনিট করে দিলাম, তাহলে এটা অবশ্যই একটু হালকা ব্লার হয়ে যাবে, তাই না? জি জি তো এর জন্য রেকর্ড করার সময় এফপিএসটা খেয়াল করবেন। আর যদি এমনটা হয় যে ক্লায়েন্টের কাজ আপনি রেকর্ড করেন নাই, ক্লায়েন্ট রেকর্ড করে দিছে, সেক্ষেত্রে এখানে একটা রুলস আছে যে আপনার ভিডিওর ফ্রেম রেট যদি 30-এর ওপর থাকে, জি ভিডিওর ফ্রেম রেট যদি 30 এফপিএস বা 30 ফ্রেম পার সেকেন্ডের উপরে থাকে, তখন আপনি 25 নেবেন, 25 এফপিএস নেবেন। আর এর বাইরে আপনি 24 এফপিএস নিয়ে কাজ করবেন। এখন আমাদেরটা যেহেতু 29, সেক্ষেত্রে আমরা বা 30 ধরলাম, 30 তো উপরে নাই, তাহলে আমরা কত ফ্রেম রেট নিব? এখন এখান থেকে বলেন 25, 24 না 30 কোনটা নিব? 25। কেন নিব 25? 25 নিলে জিনিসটা ভালো হবে, মানে আমাদের তো ভিডিও যেটা আমরা এডিট করতেছি সেই ভিডিওটার এফপিএস এ 29, জি তাহলে আমরা 25 নিব না 24 নিব? স্যার 24 নিতে হবে। আচ্ছা, যদি আরেকটু আপগ্রেড থাকতো, ভিডিওর এফপিএসটা বেশি জি। থাকতো, সেক্ষেত্রে আমরা 25 নিতাম। আর যদি এমনটা হতো যে 60 আছে এফপিএস ফ্রেম রেট 60 আছে, সেক্ষেত্রে আমরা 30 নিয়ে কাজ করব। মানে রেকর্ড ক্লিপসটা দেখে এই ফ্রেম রেটটা নিতে হবে, তাহলে রেজাল্টটা এক্স্যাক্টলি আমরা পাবো। তাহলে আমরা এখন কত নেব? 25, তাই তো? জি দেন ডাবল ক্লিক দেন, এটাতে চলে আসবে। দেখেন এখানে ভিজিবল হলো অনেক কিছু। যদি এভাবে দেখাই, সিকোয়েন্স আসছে, এই যেখানে দেখতে পাচ্ছি আমরা একটা সিকোয়েন্স আসছে, এবং টাইমলাইনটাতে কিছু মার্ক দেখতে পাচ্ছি, তাই না? এই মার্কগুলোকে বলা হয় ট্র্যাক লাইন। মূলত হলো ট্রেনের লাইন আছে না? জি। ধরেন এখান থেকে আমরা যদি একটু এঁকে বুঝি, যে একটা ট্রেন এই দিকে যাচ্ছে, এই যে পাশের লাইনটা আছে এই লাইনটা দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, এই পাশ দিয়ে আরেকটা। বিষয়টা এরকম, মানে নিচে একটা ভিডিও আছে, এর উপরে আরেকটা ভিডিও দিতে চাইলে তার উপরে ট্র্যাকে, এর উপরে আরও একটা ভিডিও দিতে চাইলে তার উপরে ট্র্যাকে, যদি কোনো ছবিও দিতে চাই সেটাও ভিডিও ট্র্যাকে আসবে। এই যে উপরের লাইনগুলো, এগুলো সবগুলো হলো ভিডিও। মাঝখানে একটা মার্ক দেয়া আছে, মার্কের উপরগুলো হলো ভিডিও, মানে V1, V2, V3, এটা হলো ভিডিও ট্র্যাক। আর A1, A2, A2, A3 এগুলো হলো অডিও ট্র্যাক। নিচে একটা মাস্টার ট্র্যাক আছে, মানে অডিওকে মিক্সার করার জন্য। এটা আমরা অডিও ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এভাবে আমরা ট্র্যাক নিয়ে কাজ করতে পারবো। দেখেন বাই ডিফল্ট 3টি ভিডিও ট্র্যাক এবং 3টি অডিও ট্র্যাক দেয়া থাকে। আমরা চাইলে ট্র্যাক বাড়াতে পারবো, কমাতেও পারবো। তো ধরেন এখান থেকে আমরা ট্র্যাক কমিয়ে দিচ্ছি, যে V3 প্রয়োজন নাই, মাউসের রাইট ক্লিক করব V3-র ওপর, মানে এখানে ফাঁকা জায়গাটাতে মাউসের রাইট ক্লিক করে ডিলিট ট্র্যাক, চলে গেছে না V3? চলেন এখান থেকে ডিলিট ট্র্যাক, A3ও চলে গেল। আমাদের একটা অডিও দরকার, বেশি না। তাহলে এখান থেকে আমি বলে দিলাম ডিলিট ট্র্যাক, তাহলে A1 থাকতেছে, V2 থাকতেছে, মানে ভিডিও ট্র্যাক 2টি রাখলাম এবং অডিও ট্র্যাক 1টি। আর যদি নতুন ট্র্যাক আনতে চাই, এই যে উপরে ফাঁকা জায়গায় ক্লিক করে অ্যাড ট্র্যাকস ক্লিক দিয়ে আমরা বলে দিতে পারবো এখানে যে এক্স্যাক্টলি আমার কয়টা ট্র্যাক দরকার। ভিডিওতে আমার যদি 5টা আরও ভিডিও ট্র্যাক দরকার, 5টা দিলাম। দেন অডিও ট্র্যাক আমার আরও একটাও দরকার নাই, 0 দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখেন উপরে দেখেন ট্র্যাক চলে আসছে। একটু উপর করে দেখলে আমরা বুঝতে পারবো, পূর্বে ছিল 2টি, আমরা আরও 5টা নিলাম, টোটাল 7টা হয়েছে। আর যদি এভাবে আমরা ডিলিট করতে চাই, ডিলিট ট্র্যাকস দিতে পারি, দিয়ে এখানে বলে দিতে পারি আফটার 2, দেন ওকে। এভাবে আপনি বলে দেন।
অল এমটি ট্র্যাক বলে দিলে তো সবগুলো ফাঁকা ট্র্যাক যা আছে সব চলে যাবে। এভাবে 5 ডিলিট করলাম, এটা এভাবে ডিলিট করলাম, মানে আলাদা আলাদাভাবে ডিলিট করা সম্ভব, একত্রেও ডিলিট করা সম্ভব। ক্লিয়ার ট্র্যাকের বিষয়টা, কিভাবে নিব, কিভাবে ডিলিট করব, কাজ করলে আরও সহজ হবে। দেখেন ধরেন আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসলাম আমাদের ভিডিওতে, মানে টাইম লাইনে এনে আমি চাচ্ছি যে উপরে আরেকটা ট্র্যাক বাড়ানো দরকার আছে, আমার এখানে আরও একটা আছে, ধরেন এখান থেকে আমি কয়েকটি নিলাম, আমার আরও একটা ট্র্যাকের প্রয়োজন আছে উপরে, তো সেক্ষেত্রে আমরা ইজিলি এই ক্লিপসটাকে উপরে তুলে দিলেই অটোমেটিক ট্র্যাক জেনারেট হবে। দেখেন আমি কি কপি করতেছি না, সরাসরি এটাকে নিয়ে যাচ্ছি ট্র্যাক বাড়ানোর জন্য। ঠিক এভাবে 1 সেকেন্ড, যত উপরে নিব ট্র্যাক বাড়তেই থাকবে, ঠিক আছে। আর যদি ধরেন এখান থেকে এমটি ট্র্যাক অনেকগুলো আছে না, ফাঁকা ট্র্যাক আছে, তো সেক্ষেত্রে ডিলিট ট্র্যাক্স দিয়ে সরি অ্যাড ট্র্যাকে চলে গেছে, তো ডিলিট ট্র্যাক্স এটা দিয়ে অল এমটি ট্র্যাক্স যতগুলো ফাঁকা ট্র্যাক আছে সবগুলোই ডিলিট করে দিব আমরা। ডিলিট হয়ে গেছে। ক্লিয়ার কিভাবে আমরা নতুন ট্র্যাক ক্রিয়েট করব এবং ডিলিট করব? জি ভাইয়া। ওকে 1 সেকেন্ড, ফাইল ইম্পোর্ট দেখলাম আমরা, ফাইল ম্যানেজমেন্ট, ভিডিও সিকোয়েন্স, প্রজেক্ট উইন্ডোজ, ট্রিম, কাট, কপি, পেস্ট। একজন কোশ্চেন করছিলেন যে আমি মাঝখান থেকে কাটতে পারবো কিভাবে, তাই না? কার কোশ্চেন ছিল, নামটা বলবেন? আমার ভাইয়া শ্রাবণী বললাম। শ্রাবণী আপুর। ওকে, তো আমরা যে কোনো ভিডিওকে যখন টাইমলাইনে নিয়ে আসবো কাজ করার জন্য, তখন কি করব, প্রজেক্ট থেকে জাস্ট ভিডিওকে বা অডিওকে ইমেজকে যাকে নিয়ে আসতে চাই জাস্ট এভাবে ট্র্যাক করে ধরে নিয়ে আসতে হবে, মানে ধরে নিয়ে এখানে নিয়ে এসে ছেড়ে দিতে হবে, ঠিক আছে, তাহলে চলে আসবে। দেখেন চলে আসছে। তো ঠিক এভাবে আমাদের নিয়ে আসতে হয়। আনলাম, এনে ধরেন আমাদের এই ভিডিওটা শুরু বা শেষের কোনো অংশ বা মিডলের কোনো অংশ কাটতে হবে। এখন পয়েন্ট হলো, যদি আমরা এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা শুরুতে এই অংশে অথবা এই অংশে মানে শেষে কাটি, তাহলে একে বলা হবে ট্রিম। কেন? ট্রিম মানে হলো ট্রিম আর কাট সেম বিষয়, তাই না? বাট ট্রিম করার মানে হলো ভিডিও শুরু বা শেষের কোনো অংশকে কেটে ফেলা, আর কাট করার মানে হলো ভিডিওর মিডলের কোনো অংশকে কেটে ফেলা। এখন যদি আমরা এই ভিডিওটার মিডলে কোনো অংশ কাটতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এখানে রেজার আছে, রেজার বাটনটাতে ক্লিক বা এই টুলসের মধ্যে এসে রেজারে ক্লিক দিয়ে ধরেন এই থেকে এতটুকু কাটলাম, দুটা কাটলাম, কেটে আবারও সিলেকশন টুলে যাব, গিয়ে মিডলে এই এতটুকুকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট অথবা মাউসের রাইট ক্লিক করে ক্লিয়ার, কাটা হয়ে গেছে মিডল টুক, দেন এখানে অ্যাড করে দেন, হয়ে গেল। আর যদি শুরু বা শেষের কোনো অংশ কাটতে চাই, সেম, শেষের এতটুকু কাটলাম, শুরুর এতটুকু কাটলাম, কেটে যেভাবে সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট। এবার শুরু বা শেষের অংশটুকু কাটলে সুবিধাটা কি, মানে কেন এটার নাম ট্রিম? ট্রিম করলে এটাকে আমরা ব্যাক করতে পারবো, অ্যাজ ইউজুয়াল ক্লিপসের কোনো ধরনের পরিবর্তন হবে না। দেখেন যখন আমি যে প্রথমের অংশটুকু কাটছি, এটাকে আমি যদি দেখেন মাউসের কার্সর যখন এখানে আনতেছি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে ধরে টেনে দিলাম, যতটুকু কাটছি আমরা ঠিক ততটুকুই চলে আসছে অ্যাগেইন। তো এই অংশটা যে চলে আসলো, এতে করে ক্লিপসে কোনো কাটা অংশ আছে একটু দেখেন তো, এখানে কোনো কাটা অংশ দেখা যাচ্ছে? জি না। যেমন ছিল তেমনই আছে, তাই না? বাট এই যে মিডল থেকে আমরা একটা অংশ কাটছিলাম, এটাকে যদি আমরা এভাবে অ্যাড করে দেওয়ার ট্রাই করি, দেখেন একটা কাটা অংশ এখনো রয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন? এই হলো কাট এবং ট্রিমের মধ্যে পার্থক্য। ধরেন শেষের অংশটুকু আমরা কাটছিলাম, সেটা আমরা অ্যাগেন টেনে অ্যাড করে দিলাম, বাস। মানে ট্রিম করলে পরবর্তীতে এটাকে যদি আমরা ব্যাক করি কোনো ধরনের পরিবর্তন হবে না, বাট যখন আমরা কাট করব তখন ব্যাক করলে ক্লিপসের মধ্যে পরিবর্তন চলে আসবে। বুঝতে পারছেন কাটতে হবে কিভাবে, যার কোশ্চেন ছিল? ক্লিয়ার? চলেন আর একটু সহজ উপায় দেখাই। ধরেন এখানে আমরা কি করলাম, শুরুতেই সিলেকশন টুলে তো ছিলাম, তাই না? সিলেকশন টুল থেকে এসে আমরা রেজার টুল নিলাম, নিয়ে কাটলাম, আবার সিলেকশনে গিয়ে সিলেক্ট করে ডিলিট করলাম। বাট এটা খুব সহজে করব, আমার মাউসের কার্সরটা একটু খেয়াল করবেন, এখানেই আছে, এই যে কাটলাম, সিলেক্ট করে ডিলিট করলাম। আমি কি এখানে টুল বক্সে গেছি?
যায়নি, শর্টকাট ইউজ করছি, এর জন্য কাজ আরও দ্রুত হবে। তো এই শর্টকাটটা কি একটু যদি খেয়াল করেন, এখানে রেজারের উপরে যদি আপনার মাউসের কার্সরটা এনে রাখেন দেখতে পারবেন লেখা আছে রেজার টুল সি। সি মানে হলো এই টুলসের শর্টকাট কমেন্টস হচ্ছে সি। আমরা যদি কিবোর্ড থেকে সি বাটন প্রেস করি দেখেন রেজার টুল চলে আসছে, মানে আমাদের মাউসের কার্সরটা খেয়াল করেন। আবার যদি আমরা কিবোর্ড থেকে ভি প্রেস করি সিলেকশন, সি প্রেস করলে কাট মানে রেজার, ভি প্রেস করলে সিলেকশন, টি প্রেস করলে টেক্সট টুল বা টাইপ টুল। তো যদিও বা আমাদের টি এখন প্রয়োজন নাই, আপাতত বোঝার জন্য বললাম যে সিতে রেজার, ভিতে সিলেকশন। তাহলে শর্টকাট আমরা কাটবো কিভাবে, এখন সি কেটে নিলাম, ভি সিলেক্ট করে ডিলিট। অবশ্যই সবসময় সিলেকশন টুলসে থাকতে হবে, কেননা টাইমলাইন টোটাল সিলেক্ট করে কাজ করার জন্য আমাদের সিলেকশন টুলটাকে সিলেক্ট করে রাখতে হবে অলওয়েজ। যদি এভাবে রাখেন যে মানে সিলেক্ট করে রাখবেন না, এটা কোনো অপশন নেই, বাই ডিফল্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে রাখতে হয় বা থেকে যায়। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। নতুন সিকোয়েন্স নেওয়ার শর্টকাট কমেন্টস কি? আমি কয়েকটি প্রশ্ন করব এখন আপনাদের। নতুন সিকোয়েন্সের শর্টকাট কমেন্টস। নতুন সিকোয়েন্স নতুন সিকোয়েন্সের শর্টকাট কমেন্টস। নিউতে যেতে হবে। শর্টকাট বলছি আমি, কিবোর্ড থেকে। আমি তো ভিজিবল করে রাখছি, খেয়াল করেন। কন্ট্রোল অল্টার এন। কন্ট্রোল অল্টার এনে কি নতুন প্রজেক্ট, নতুন সিকোয়েন্স হলো কন্ট্রোল এন। ওকে, আচ্ছা চলেন আমি যদি এখান থেকে রেজার টুল সিলেক্ট করতে চাই শর্টকাট, কোন বাটন প্রেস করব কিবোর্ড থেকে? সি, সি ক্যাট এস সি, ক্যাট সি। আর সিলেকশন টুলের জন্য ভি। এগুলো খুবই কাজে আসবে, মানে সবসময় এভাবে ব্যাক করে যাওয়া, ফাইল থেকে নিউ থেকে এইটা যাওয়া, সিকোয়েন্সে যাওয়া, এগুলো আপনার জন্য হ্যাম্পার দিবে। পরবর্তীতে কাজ স্পিড হবে তখনই যখন আপনি শর্টকাটগুলো ইউজ করবেন। ওকে, জি। আচ্ছা চলেন আমরা একটু সামনে যাব যে কাট কপি পেস্ট। এবার আসি কপি পেস্টে। ধরেন এই ক্লিপসটার কোনো অংশ আমাদের কপি করার প্রয়োজন আছে, লাইক এখান থেকে এতটুকু আমাদের একটা কপি নেওয়ার প্রয়োজন আছে, এখান থেকে আরেকটা কপি নেব, সেটা শেষে ব্যবহার করব। এর জন্য আমরা কি করব, জাস্ট এখান থেকে মাউসে রাইট ক্লিক করে কপি নিতে পারি, নিয়ে এই যে টাইমলাইনটার মধ্যে হুইলটা আছে ব্লু কালারের, এই হুইলটা হলো প্লে হুইল। এই প্লে হুইলটা যেখানে রাখবো এবং যেই ট্র্যাককে সিলেক্ট রাখবো, এখন কোন ট্র্যাক সিলেক্ট আছে বলবেন? এই যে ট্র্যাকে V1 V2 V3 A1 A2 A3 এর মধ্যে কোনটা সিলেক্ট আছে? V3 V4 V3 V4 তো সিলেক্ট নাই, যেগুলো ব্লু মার্ক দেয়া আছে এগুলোই সিলেকশনে আছে, ঠিক আছে? যেগুলো ব্লু মার্ক দেয়া নাই এগুলো সিলেকশনে নাই, তার মানে এখন একটাও সিলেকশনে নাই। এখন কাজ করবে কি, একদমই নিচেরটা। যখন আপনি বলে দিলেন যে V3-তে আমি কাজ করতে চাই, তখন লকের এই সাইড ওই সাইড দুইটাতেই সিলেকশন দিয়ে কন্ট্রোল ভি, কোথায় চলে আসছে দেখেন, V3-তে। যখন আমরা V2-কে সিলেক্ট করে দিব, V3-কে ডিসিলেক্ট, এভাবে। এবার কন্ট্রোল ভি, কোথায় আসলো? সেম অডিওতে আমরা সেম করতে পারবো বিষয়টা, যদি আমাদের আলাদা ট্র্যাক থাকে অডিওর জন্য। ধরেন এখান থেকে আমি অডিও নিলাম 3টা। ওকে, এবার আমরা চাচ্ছি যে A3-তে আসবে এবং V1-এ আসবে। তাহলে কি করব, প্লে হুইলটা এখানে রাখলাম, এখানে পেস্ট করার প্রয়োজন, কন্ট্রোল ভি। তাহলে A3-তে আসছে, V1-এ আসছে। ক্লিয়ার? জি। এবার শর্টকাট দেখি। শর্টকাট খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে আমাদের যতটুকুকে কপি করার প্রয়োজন জাস্ট সিলেক্ট করে মাউসটা এর উপরে নিয়ে এসে রাখবো, রেখে অল্টার বাটন, কিবোর্ড থেকে অল্টার বাটনকে চেপে ধরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ কেমনে করতাম, সেম এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ চলে আসছে, দেখেন কপি হয়ে উপরে চলে আসছে। আমরা যদি এর আরও কপি নিতে চাই, যে নিলাম, আরও নিলাম, আরও নিলাম, এভাবে আলাদা আলাদাভাবে যত খুশি কপি নেওয়া সম্ভব। এটা কীভাবে করব, জাস্ট কিবোর্ড থেকে অল্টার বাটনকে চেপে ধরবো এবং যেই ক্লিপসটাকে কপি করব সেই ক্লিপসটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, জাস্ট সরাবো, এভাবে ধরে সরাবো।
ক্লিয়ার? জি এগুলো প্র্যাকটিস করবেন, ক্লাসটা দেখে 2-1 বার প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। তাহলে কপি পেস্ট বুঝতে পারছি। কাট অ্যান্ড ট্রিমের মধ্যে পার্থক্য কি, কে বলবেন? কাট হচ্ছে একবারেই কোনো ডিলেট করতে চাইলে মাঝখান থেকে ওইটা মানে ওইটা আর পুনরায় ফিরিয়ে আনা যাবে না, হ্যাঁ, কিন্তু ট্রিমার করলে শুরু এবং শেষের দিকে এটা পুনরায় আমি অ্যাডজাস্ট করতে পারবো। গুড। আচ্ছা, কপি করার জন্য শর্টকাট কমেন্টস কি করতে হবে? কপি করার জন্য হ্যাঁ, কন্ট্রোল সি, শর্টকাট কমেন্টস কোন বাটন প্রেস করে ধরতে হবে? অল্টার ধরে তারপরে অল্টার এটা ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই drag and কপি drop। হবে। ওকে, এবার দেখেন আমি যখন এই ভিডিওটা নিয়ে আসলাম এখান থেকে, এভাবে দেখেন ভিডিওর সাথে একটা অডিও আসছে, তাই না? ভিডিওর সাথে একটা অডিও আসছে। এখন এই ভিডিও অডিওকে আমরা যদি চাই যে এই ভিডিও থেকে আমার অডিওটা প্রয়োজন নাই, আমি আলাদাভাবে অডিও রেকর্ড করছি, তাহলে আমাকে অডিওটাকে ডিলিট করতে হবে, তাই তো? জি ভিডিওটা রাখতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এখন অডিওটাকে এভাবে সিলেক্ট করতে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে অডিও ভিডিও উভয় সিলেক্ট আছে। তার মানে কি, এটা একত্রিত করা আছে বা লিঙ্ক করা আছে। এবার এই লিঙ্কটাকে আমাদের ভাঙতে হবে। সিলেক্ট করে মাউসের রাইট বাটন এর উপরে মাউসের রাইট ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে লেখা আছে আনলিঙ্ক। জাস্ট ক্লিক করলেই এটা লিঙ্ক ছিল, আনলিঙ্ক হয়ে গেল। এখন আমরা চাইলে অডিওটা ডিলিট করি, সিলেক্ট করে মাউস রাইট ক্লিক, ক্লিয়ার, ডিলিট হয়ে গেল। মাউস রাইট ক্লিক, ক্লিয়ার। আনলিঙ্ক না করলে কোনো কিছু করা যাবে না নাকি? আনলিঙ্ক না করলে এই যে প্রবলেমটা হবে, আচ্ছা দেখেন এখন সিলেক্ট আছে না দুটো একসাথে। জি তো এই অবস্থা যদি আমি অডিওকে সিলেক্ট করে ডিলিট করি, ভিডিও সহ ডিলিট হয়ে গেছে, এই প্রবলেমটা হবে। সো বুঝতে পারছি। যখন ডিলিট করতে হবে, ধরেন ভিডিওটার প্রয়োজন নেই, আনলিঙ্ক করে দিয়ে আমরা ভিডিওটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, জি। বাস অডিওটার প্রয়োজন আছে শুধু, এভাবে। তাহলে লিঙ্ক আনলিঙ্ক করব কখন? যখন আমাদের একটার প্রয়োজন, মানে ভিডিও হয় প্রয়োজন অথবা অডিওটার প্রয়োজন, তখন আমরা এই লিঙ্ক আনলিঙ্কটা করব। আর এর বাইরে যখন দেখা যাচ্ছে আমরা একটা ভিডিওকে প্রপার এডিট করে ফেলছি, এভাবে প্রপার এডিট করে ফেলছি, দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করছি, ধরেন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করছি, এবং এটাও এভাবে ধরেন কপি করে শর্টকাট করে নিছি, এতটুকু এবং এতটুকু। ধরেন এডিট আমাদের কমপ্লিট। এখন যদি কোনো কারণে ক্লিক করে একটু এলোমেলো হয়ে যায়, যেতে পারে, এদিক সেদিক হতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব, সবগুলো মানে অডিও এবং ভিডিও ট্র্যাককে এভাবে সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে আমরা লিঙ্ক করব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে দুটি ক্লিপসের মধ্যেই লিঙ্কটা হয়। এই যে দুটি ক্লিপসকে সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক এবং লিঙ্ক। তাহলে এখন যদি আমি এদিক সেদিক করি, দেখেন ভিডিও অডিও একসাথেই মুভ হচ্ছে, এবং এভাবে রাইট ক্লিক লিঙ্ক, এই রাইট ক্লিক করে লিঙ্ক, বাস। এখন আমরা যদি এলোমেলো হয়ে যায় এভাবে, আমাদের টাইম ঠিক থাকবে, কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, ওকে, চলেন এরপরে আমরা চলে যাব আমাদের মার্জ ভিডিও। দেখেন এখানে হয়তো বা আমাদের ক্লিপস শর্ট, তাই না? কম ক্লিপস নিয়ে আমরা কাজ করতেছি। যখন আপনি একটা টোটাল প্রজেক্ট করবেন, তখন হয়তো বা এরকম অনেক ক্লিপস আপনার সামনে আসবে, এরকম অনেক ক্লিপস নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে ধরেন উপরে অনেকগুলো আরও ক্লিপস আছে, ধরলাম। আমরা যখন প্রপার কাজটা করব তখন আরও ক্লিয়ার বোঝা যাবে। তো ধরেন আপনি টোটাল একটা ভিডিওকে কমপ্লিট এডিট করে ফেলছেন। এবার এটাকে যখন আপনি রেখে দিবেন বা সেভ করবেন বা অন্য একটা কাজ করবেন, ধরলাম যে এটাই অবস্থায় আছে, আমরা এখন অন্য একটা ভিডিও নিয়ে আরেকটা ভিডিও অ্যাড করতেছি। তো এখন অন্য একটা ভিডিও যখন অ্যাড করব, তখন এই ভিডিওটা তো একটু এলোমেলো হতে পারে ক্লিক করে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব, এভাবে সিলেক্ট করব, কম্পিউটারে যেভাবে ফাইল সিলেক্ট করি ঠিক এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট পিন আপ করে দেব, মানে খাতা পরীক্ষার হল মানে লেখা কমপ্লিট হওয়ার পরে আমরা কি করি, খাতা যখন জমা দিই এক্সট্রা তো লুজ অনেক নিয়ে থাকি, তো লুজগুলো সবগুলো একত্রে পিন আপ করে দিই, যেন পরীক্ষক আমাদের রেজাল্টটা এক্স্যাক্টলি দিতে পারে। তো সেম এখানেও এই কাজটাই করতে হবে, সবগুলোকে একসাথে এভাবে সিলেক্ট করে নিয়ে মাউসের রাইট ক্লিক করে আমরা নেস্ট করে দিব, পাখির বাসা। এই নেস্ট সেই নেস্ট না, এই নেস্ট মানে হলো গ্রুপ। এখানে গ্রুপ করা যায়, বাট নেস্ট করলে বুঝতে সুবিধা হয়, ইজি কাজ করা যায়, নাম দেয়া যায়। তো চলেন আমি নেক্সট
ক্লিক দিলাম, এখানে নাম চাচ্ছে, তো আমি এখানে দিলাম যে ফার্স্ট পার্ট অন ভিডিও বা ফার্স্ট পার্ট, এতটুকু দিলাম। তাহলে দেখেন এখানে টোটাল ভিডিওগুলো একটা লিঙ্ক হয়ে গেছে এবং অডিওগুলো সেম। অডিও অবশ্যই এখানে গ্রুপ করতে হবে, অডিও কোনো লিঙ্ক আমরা করতে পারবো না, নেক্সট করতে পারবো না, সেক্ষেত্রে অডিও আমরা গ্রুপ করে নিব। আর ভিডিও সবগুলোকে সিলেক্ট করে আমরা নেক্সট করে দিলাম। এখন এই নেক্সটের ভিতরে যদি কোনো পরিবর্তন করতে হয়, ধরেন এর ভিতরে আমাদের একটা ক্লিপস এডিট করতে হবে বা ডিলিট করতে হবে, অন্য একটা ক্লিপস নিয়ে এসে অ্যাড করতে হবে ধরলাম, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এর জন্য আমাদের কি করতে হবে, এই নেক্সটের মধ্যে ডাবল ক্লিক দিতে হবে, দিলে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। সেক্ষেত্রে একটু উপরের দিকে যদি খেয়াল করেন, এখানে দেখেন সিকোয়েন্স 2, আমাদের প্রথম সিকোয়েন্সটা মানে আমরা ডাবল সিকোয়েন্সে গিয়েছিলাম, এর জন্য সিকোয়েন্স 2 আসছে। বাট এর পাশে দেখেন ফার্স্ট পার্ট অন ভিডিও, আমরা যে নেক্সটের নামটা দিয়েছিলাম চলে আসছে না? এখন এখান থেকে আমরা চাইলে কোনো কিছু ডিলিট করতে পারি, নতুন কোনো কিছু অ্যাডও করতে পারবো। লাইক এখান থেকে ধরেন এখান থেকে আমি একটা ছবি অ্যাড করে দিলাম, এখানে এক্সট্রা একটা ছবি অ্যাড করে দিলাম। এবার কন্ট্রোল এস করে এটাকে ব্যাক করব, মানে পূর্বের সিকোয়েন্সে চলে আসবো। এডিট হয়ে গেছে, ঠিক আছে। যদি আমরা এখানে ডাবল ক্লিক দিয়ে আবার দেখি যে এডিট হয়ে গেছে, যতটুকু এডিট করছি আমরা ততটুকু এডিট হয়ে গেছে। নেক্সট করতে পারবো তো? স্যার আরেকবার বললে ভালো হতো। ওকে, দেখেন আমরা এখান থেকে ধরলাম আমরা অনেকগুলো ক্লিপসকে একত্রিত করে ফেলছি, একটা ভিডিওকে আমরা প্রপার এডিট করে ফেলছি ধরলাম। ধরেন আমরা এটাকে কমপ্লিট এডিট করে ফেলছি, এভাবে একটা এডিট আমাদের হয়ে গেছে। এখন আমরা এই সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে নেক্সট করে দিব এবং এটার নাম দিয়ে দিচ্ছি, যেহেতু প্রথমে একটা দিচ্ছি আমরা ফার্স্ট, তাহলে এটা দেব সেকেন্ড পার্ট। নামগুলো এমনভাবে দিতে হবে যেন কিনা আরেকজন যদি আপনার এই ক্লিপসটা এডিট করতে চায় সে সহজে বুঝতে পারে, ঠিক আছে। হ্যাঁ তো আমরা এখানে দিলাম, দিয়ে চলেন এখানে মনে হচ্ছে যে আমাদের এই উপরের ছবিটা এখানে থাকা ঠিক হয় নাই, ডিলিট করা প্রয়োজন। তো এই নেক্সটের মধ্যে ডাবল ক্লিক দেব। এখানে একটু খেয়াল করেন টাইমলাইনের উপরে সিকোয়েন্স 2 এবং সেকেন্ড পার্ট অপশন আসছে না, এখানে উপরের এই ইমেজটাকে ডিলিট করলাম, হয়ে গেছে। কন্ট্রোল এস, দেন আমরা পূর্বের সিকোয়েন্সে চলে আসবো, বা এখানে এসে মাউসের রাইট ক্লিক করে ক্লোজ প্যানেল করে দেন, এটা চলে যাবে, পূর্বের সিকোয়েন্সে চলে আসবো। আর ছবিটা নাই, যেটা আমরা ডিলিট করেছি সেটা চলে গেছে। তো ঠিক এভাবেই নেক্সট করতে হয় এবং নেক্সটকে ভেঙে এর ভিতরে কাজ করতে হয়। আচ্ছা ঠিক আছে। ওকে, চলেন আমাদের মেইন প্রজেক্টে আমরা চলে যাই। ফাস্ট ফরওয়ার্ড এবং স্লো মোশন, তো এর জন্য আমার কিছু ক্লিপস প্রয়োজন হবে। আচ্ছা, ক্লাস কি বুঝতে পারতেছেন সকলে নাকি বুঝতেছেন না, কোনটা বলেন? কঠিন লাগতেছে। কঠিন লাগবে না স্যার, একটু প্র্যাকটিস করেন বুঝতে পারবেন। আর রেকর্ডটা আমি তো ইনশাল্লাহ রাতেই দিয়ে দেবো, আশা করি প্রবলেম হবে না। আহ, ভাই প্রচুর সময় দেন, ঠিক আছে, প্রচুর সময় দেন, কাটাকাটি করেন তাইলেই হবে। অবশ্যই। চলেন এখান থেকে আমি একটা ক্লিপস নিয়ে আসলাম। এই ভিডিওটা একটু দেখেন, একদম নর্মাল মোশনের একটা ভিডিও, তাই না? তো আমরা চাচ্ছি যে এই ভিডিওটাকে স্লো মোশন করব। প্রথমত আমরা একটু ম্যানেজ করে নিই ভিডিওটাকে। কি করব আমরা, এই ভিডিওটাতে ডাবল ক্লিক স্ক্রিনে মানে প্রোগ্রাম উইন্ডোজে দিলাম, কর্নারে অ্যারো আসতেছে, তাই না? তো যে কোনো একটা অ্যারোকে ধরে আমরা ছোট করব। ধরেন এই কর্নারটাকে ধরে এভাবে ছোট করলাম, এই পাশে রাখলাম, একটা কপি আমরা নিলাম, নিয়ে এসে এবার এই ক্লিপসটাকে আমরা কপি নিব ওপরে। বলেন কিভাবে আমি কপি নেব শর্টকাটে? কপি করব কিভাবে? অল্টার চেপে ধরে, ওটা ড্র্যাগ এন্ড ড্রপ। হ্যাঁ, আবারও একটা নিলাম, আমি 3টা কপি নিলাম, মূলত একটা ক্লিপসকে আমি 3টা করে নিলাম। এবার প্রথম মানে V1কে আমি লক করে দিই, এটাতে আমার কোনো কাজ নাই। V2কেও লক করে দেব, V3কে রাখবো আনলক, সিলেক্ট করে স্ক্রিনে ডাবল ক্লিক,
এবার এটাকে আমি সরিয়ে এদিক নিলাম, সাইডে রাখলাম, ঠিক আছে। এবার এটাকে লক, V2 কে আনলক রেখে আবারও স্ক্রিনে ডাবল ক্লিক, এভাবে সরাই নিলাম। তাহলে কপি তো হয়ে গেল, তাই না? 3টা হয়ে গেল। জি। চলেন এবার আমাদের এখানে কপি করা ক্লিপসগুলোর আমরা কাজ করব। একটাকে স্লো মোশন করব, একটাকে ফাস্ট ফরওয়ার্ড এবং একটা নর্মাল মোশন। তো নিচের এই যে নিচের ট্র্যাকটা আছে এটাকে আমরা নর্মাল রাখবো। এখন আমি কি বুঝতে পারতেছি কোনটা নিচের, মানে এই নিচেরটা কোন ট্র্যাক বোঝা যাচ্ছে না? না। এর জন্য আমরা কি করব, এই যে আই বাটনটা আছে এটাকে অফ করে করে দেখব। তার মানে V1টা হলো এই উপরেরটা, V2 আচ্ছা V2 হলো নিচের। তাহলে V2কে আমরা লক রাখি, এটাকে আমরা কোনো কাজ করবো না, এটা নর্মাল মোশনে থাকবে। এবার এই যে কর্নারে আছে ডান সাইডে, উপরে ডান সাইডে যেটা আছে এটাকে আমরা স্লো মোশন করব। এর জন্য কি করব একটু চেক করি কোনটা, V3 হলো উপরে ডান সাইডেরটা। এবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক, দেন স্পিড বাই ডিউরেশন ক্লিক দিলাম। এখানে দেখেন লেখা আছে, আমি যদি একটু সাইডে নিই, হ্যাঁ স্পিড দেওয়া আছে 100% এবং ডিউরেশন এটা হলো টাইম, 14 সেকেন্ডের একটা ভিডিও। তো আমাদের এই স্পিড অ্যান্ড ডিউরেশনটা একটু ডিপলি বুঝতে হবে। যে কোনো ভিডিওর নর্মাল স্পিড হলো 100%, যে কোনো ভিডিওর নর্মাল স্পিড 100%। যদি আমরা 100% থেকে স্পিডটা বাড়াই তাহলে ভিডিওটা দ্রুত চলবে, এটাকে বলা হবে ফাস্ট ফরওয়ার্ড ভিডিও। যদি আমরা 100% থেকে স্পিডটা কমাই তাহলে ভিডিওটা স্লো চলবে, মানে আস্তে আস্তে যাবে, এটা হবে স্লো মোশন ভিডিও। আর একটা বিষয় ডিউরেশন। এবার পয়েন্ট হলো, ধরেন আপনি যখন একটা 10 মিনিটের ভিডিওকে আস্তে আস্তে দেখবেন, অনেক সময় আমরা এমনটা করি যে যখন মুভি, বিশেষ করে মুভি দেখার ক্ষেত্রে আমি করি, জানি না আপনারা করেন কিনা। তো খুব শর্ট সময় মুভিটা দেখতে চাচ্ছি, মানে 2 ঘন্টার একটা মুভি আমি চাচ্ছি যে 1.5 ঘন্টার মধ্যে শেষ করব। তাহলে আমরা কি করি, ইউটিউবে গিয়ে একটা অপশন আছে না, স্পিড 1.5%, মানে একটু স্পিড বাড়াই দিয়ে আমরা দেখি, বিশেষ করে এটা হয়। তো সেক্ষেত্রে কি হয়, টাইমটা কমে যায়, তাই না? আর যখন আমি স্লো আস্তে আস্তে দেখব তখন টাইমটা কি বেড়ে যাবে না? জি। বিষয়টা সেম এখানেও, যখন আপনি স্পিডটা বাড়াবেন, মানে এখানে 100% আছে, আপনি যখন 200% বা 300% করবেন তখন কি হবে, টাইমটা কমে যাবে। এখানে 14 সেকেন্ডের জায়গায় হয়তো বা দেখা যাবে 7 বা 10, 7, 6, 5 কমে যাবে টাইম সেকেন্ড। আর যখন স্পিডটা কমাবেন, স্লো করবেন, মানে পার্সেন্টেজ কমিয়ে দেবেন, তখন দেখা যাবে যে সময় বেড়ে যাবে। তো এটা অবশ্যই রাখা উচিত। এই যে লিঙ্ক বাটন যদি আপনি আনলিঙ্ক করে দেন, মানে লিঙ্কটাকে, এই বাটনটাকে অ্যারো দিয়ে ক্লোজ করে রাখেন, তাহলে দেখবেন আপনার ডিউরেশন যতটুকুই আছে, মানে 14 সেকেন্ডের মধ্যে যদি আপনি এটাকে ফাস্ট করেন তাহলে 14 সেকেন্ডই জাস্ট ফাস্ট হয়ে থাকবে, কপি হয়ে হয়ে। স্লো করেন 14 সেকেন্ডই স্লো হয়ে থাকবে, অতিরিক্তটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক। তো সেক্ষেত্রে আমরা এখানে আনলিঙ্কটা করব না, কেননা এক্ষেত্রে ক্লিপসের কিছু অংশ ডিলিট হয়ে যাবে। তো আমরা সেটা চাই না, আমরা চাচ্ছি ফুল ক্লিপসটাই থাক। স্পিডটা আমরা এখান থেকে কমিয়ে দিলাম, লাইক 30% করলাম, 30% দিলাম, ঠিক আছে। এখন দেখেন 39 সেকেন্ড হয়ে গেছে। এটা কত ছিল, 100% করলে দেখা যাবে, সরি 100% করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 14 সেকেন্ড। বাট আমরা যখন এটাকে 30% করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে 39 সেকেন্ড হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই না? টাইম বেড়ে গেছে। টাইম বেড়ে গেছে, গুড। এবার আসি এখান থেকে ওকে বাটন প্রেস, বাস দেখেন টাইম বেড়ে গেছে, তো ভিডিওটা দেখতে পাচ্ছি। তো এটা যেহেতু বড় হয়ে গেছে, বাকিগুলো আমাদেরকে একটু বড় করে নিতে হবে। এর জন্য আমরা কপি নিব, আবার অল্টার বাটন চেপে ধরে যে কপি নিলাম, অ্যাগেন আরও একটা কপি নিলাম, নিচেরটাকেও সেম করি, কপি নিলাম এবং কপি নিলাম। তো এখানে যেহেতু আমাদের একটা ক্লিপসকে ফাস্ট ফরওয়ার্ড করতে হবে, আমি বলেছিলাম একটা স্লো মোশন, তো নিচের এটাকে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিব, মানে দ্রুত যাবে। তো সেক্ষেত্রে এটাকে প্রথমে কপি নেওয়া যাবে না, মানে একটাকে ফাস্ট ফরওয়ার্ড করে বাকিগুলো আমরা অ্যাগেন কপি নেব। তো এটাকেও সেম করি। এখন যদি আমি ফাস্ট ফরওয়ার্ড করতে চাই আমাকে কি করতে হবে এখানে বলেন? আমি তো স্লো মোশনটা বললাম, ফাস্ট ফরওয়ার্ডের ক্ষেত্রে কি করতে হবে বলেন? বাড়াই দিতে হবে। টাইম বাড়াই দিতে হবে। তো আমি এখানে 300% দিয়ে ওকে দিলাম, দেখেন স্পিড বাড়ালাম, টাইম কিন্তু কমে গেছে। এবার এটাকে আমরা কপি নিই, চলেন এখান থেকে একদম এক্স্যাক্টলি মেলাতে হবে। আচ্ছা এখানে একটা বিষয়,
যখন আমরা টাইমলাইনটাকে একদম নিখুঁতভাবে কাজ করতে চাবো তখন আমাদের একটু টাইমলাইনটাকে জুম করে নিতে হবে, মানে বড় করে দেখতে হবে। তো সেক্ষেত্রে কি করব, সেম অল্টার বাটনকে চেপে ধরে মাউসের যে চাকাটা আছে স্ক্রলিং হুইল, এই জি চাকাটাকে আমাদের ঘোরাতে হবে এভাবে। সামনের দিকে ঘোরালে জুম হবে, বড় হতে থাকবে। এবং এই যে নিচে একটা মার্কার দেখতে পাচ্ছেন, এই মার্কারকে ধরে ধরে আমরা এভাবে সামন পিছন যেতে পারবো। আর এর থেকে আরও সুবিধা হয় যদি আমরা শিফট বাটন প্রেস করে চাকাটা ঘোরাই, তাহলে সামন পিছন আমরা যেতে পারবো। লাইক আমি যদি এখন ই করে নিই, জুম আউট করে ছোট করে নিলাম, নিয়ে শিফট চাপ দিয়ে এখন যদি আমি করি চাকাটা ঘোরাই, তাহলে দেখতে পাচ্ছি সামন এবং পেছনে যাচ্ছি, তাই না? আর জি যদি অল্টার বাটন চেপে ধরে আমরা চাকাটা ঘোরাই, তাহলে কি হবে, জুম ইন জুম আউট হবে, বড় হবে ছোট হবে। এভাবে আমি অ্যাড করলাম, দেন দুটাকে কপি নিয়ে একসাথে সিলেক্ট করে অল্টার বাটন চেপে ধরে যেভাবে সামনে নিয়ে গিয়ে দিলাম। অ্যাগেইন সবগুলোকে সিলেক্ট করে এই যে একসাথে কপি করার সহজ ওয়ে, যেহেতু আমাদের সবগুলো ক্লিপ সেম, তাই না? এই কপি নিয়ে এর দূর রাখলাম, বাস। এবার সবগুলোকে আমি একটা নির্দিষ্ট সাইজে কেটে নিব, লাইক এতটুকু এতটুকু, যেন এক্সট্রা ক্লিপ না থাকে। এবার দেখেন, এটা হলো ফাস্ট ফরওয়ার্ড, এটা স্লো এবং এটা নর্মাল। বুঝতে পারতেছি তো নাকি আমরা? জি তো ঠিক এভাবে আপনারা একটা প্রজেক্ট কমপ্লিট করবেন। এখানে একটা ট্র্যাকের বিষয় আছে, দেখেন এই যে নিচে V1 আমি কি রাখছি, এটা না? এখন কোনো কারণে যদি এটাকে আমরা ডাবল ক্লিক দিয়ে বড় করে দিই, তাহলে দেখতে পারবেন দুটা ক্লিপসের নিচে, তার মানে কি V1টা সব থেকে নিচে ট্র্যাক, এর উপরে V2। এখন যদি আমরা এমনটা করি যে V2 যা আছে এটাকে ডাবল ক্লিক দিয়ে এখানে নিলাম, আরও সুবিধা হলো বুঝতে যে V1 হলো নিচের ট্র্যাক। 1 সেকেন্ড, এখানে দেখেন V1 কোনটা, বড়টা না, একদম নিচেরটা। তারপরে আছে V2 যেটা একদম নিচের ট্র্যাকের উপরে এবং ওপরের ট্র্যাকের মানে V3 নিচে মিডলে, তার উপরে আছে V3। তার মানে কি এখানে ট্র্যাকগুলো সাজানো ঠিক এভাবে একের পর এক, একটার উপরে আরেকটা, এভাবে থাকবে। তো ট্র্যাক নিয়ে আমরা আগামী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই। তো আপনাদের কাজ থাকবে এইটা, যেমনটা করলাম, একটা প্রজেক্ট স্লো মোশন, ফাস্ট ফরওয়ার্ড এবং নর্মাল মোশন কপি নেবেন, ক্লাসটা দেখে দেখে প্র্যাকটিস করেন, একবার দেখে প্র্যাকটিস করবেন আর একবার না দেখে। আর ফাইনালি আউটপুটটা কীভাবে নিয়ে আসবেন, সবগুলোকে সিলেক্ট করলাম, ক্লিপস A to Z সিলেক্ট করলাম কিভাবে, কন্ট্রোল এ বাটন প্রেস করলে সবগুলো সিলেক্ট হবে। সিলেক্ট করে আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে চলে যাব এক্সপোর্ট থেকে মিডিয়া, অথবা শর্টকাট ইউজ করতে পারি Ctrl+M। এবার আপনাদের আরও একটা সফটওয়্যার লাগবে, কেননা আপনি যখন কম এমবির একটা ফাইলকে এক্সপোর্ট করবেন তখন আপনার দেখা যাবে যে টাইম কম লাগবে। বাট যখন একটা বড় প্রজেক্ট আপনি এক্সপোর্ট করতে যাবেন 10 মিনিটের প্রজেক্টকে বড় বলতেছি কেন, যখন আপনারা এক্সপোর্ট করবেন তখন বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে প্রিমিয়ার প্রোতে এই একটাই প্রবলেম, ফাইল এক্সপোর্ট অনেক সময় লাগে। তো এর জন্যই আমরা এনকোডার ইউজ করি, মিডিয়া এনকোডার। তো সেই মিডিয়া এনকোডার কীভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো কীভাবে কাজটা করতে হবে সেটা একটু দেখেন। এক্সপোর্টে গেলাম, গিয়ে এখান থেকে ফরম্যাট প্রত্যেকটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের জন্য H.264, প্রত্যেকটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে এই ফরম্যাটটা অ্যাপ্রুভালযোগ্য একটি ফরম্যাট। ওকে, সিলেক্ট করলাম, দেন প্রিসেটে এসে এখন আপনি এখানে বলে দেন যে আপনি মিডিয়াম বিট রেট নেবেন, হাই বিট রেট নেবেন, 4K এক্সপোর্ট করবেন নাকি কোথায় কি এক্সপোর্ট করবেন, সব কিছু এখানে আপনি বলে দিতে পারবেন। বাট সবথেকে বেস্ট অপশন হলো আপনার ফ্রেম রেটটা কত নেওয়া আছে। যদি 1080-তে নেওয়া থাকে তাহলে 1080 সিলেক্ট করতে হবে, আর যদি 720-এ থাকে তাহলে 720, যদি 1880-তে থাকে তাহলে 2160। আর যদি আপনার এমন মনে হয় যে আমি সব থেকে ভালো রেজাল্টটা চাই, এখানে আমি কোনো ফ্রেম রেট সিলেক্ট করবো না, সব থেকে বেটার রেজাল্ট আমি চাই, সেক্ষেত্রে একদমই প্রথমেই সিলেকশন থাকে ম্যাচ সোর্স হাই বিট রেট, সিলেক্ট করে দেন, বাস। এবার আসতেছে আউটপুট নেম সিকোয়েন্স 2, ফাইলটা কোথায় রাখবেন এই নামের উপরে যদি আপনি একটা ক্লিক করেন, ক্লিক করে ধরেন আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি এবং এখানে দিচ্ছি আমি ডেস্কটপে রাখবো না, আমরা রাখবো কোথায়, আমাদের আউটপুট ফোল্ডারটা আছে না, আউটপুট ফোল্ডারে, এই আউটপুট ফোল্ডারে
বাস প্রজেক্ট 1 দিলাম, দিয়ে সেভ। কোথায় চলে যাবে? আউটপুট ফোল্ডারে। দেন নিচে এসে আমাদের দিতে হবে কোয়াইট। এক্সপোর্টে ক্লিক দিব না, আমরা দিব কোয়াইটে ক্লিক। তাহলে কি হবে? এটা মিডিয়া এনকোডার এই সফটওয়্যারটাতে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মিডিয়া এনকোডার ওপেন হয়ে গেছে, একদম যা আছে যেমন সেম টু সেম থাকবে। শুধুমাত্র কাজ হলো এখানে কর্নারে অ্যারো বাটন দেয়া আছে একটা, মানে প্লে বাটন, এই যে কর্নারে এই প্লে বাটনটাতে আমাদের একটা ক্লিক দিতে হবে, দিলে এটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। আর এই মিডিয়া এনকোডার দিয়ে এক্সপোর্ট করলে আপনার খুব দ্রুত, মানে 10 মিনিটের ফাইল প্রিমিয়ার প্রোতে যদি আপনার সময় লাগে 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা লাগবে যদি আপনার পিসি কনফিগারেশন একটু লো থাকে, মানে 16 জিবির নিচে র্যাম থাকে, তাহলে আপনার 2 ঘন্টার নিচে আপনি 10 মিনিটের ফাইল এক্সপোর্ট করতে পারবেন না। বাট এনকোডারের মধ্যে আপনি সেটা 15 থেকে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবেন। এই হলো মূল সুবিধা। তো এটা কোথায় পাবো? এটা এক্সপোর্ট হোক, আমরা আমাদের মিডিয়া এনকোডার সফটওয়্যারটি ইনস্টলের বিষয়টা দেখি। এখানে একটা শর্ত আছে যে যেই ভার্সন ইউজ করতেছেন প্রিমিয়ার প্রো, সেম ভার্সন লাগবে। কারণ আপনি যদি প্রিমিয়ার প্রো 2020 ইউজ করেন তাহলে মিডিয়া এনকোডারও 2020 লাগবে। আর যদি আপনি প্রিমিয়ার প্রো 2024 ইউজ করেন বা 23 ইউজ করেন তাহলে 2023টাই লাগবে। আর যদি CS6 ইউজ করেন তাহলে মিডিয়া এনকোডার CS6ই লাগবে। তো সেক্ষেত্রে যার যেটা, ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি এনকোডার, আমি তো 22 ডাউনলোড করছি। তো 2022টা এখানে লিখে দিলে চলে আসবে, ঠিক আছে? আমি কত ইউজ করতেছি? 2020 এনকোডার, বা এখানে দিয়ে দিলাম অ্যাডোবি এনকোডার 2020। এই যে দেখেন চলে আসছে। আমি যদি এখান থেকে আমরা দিলাম ধরেন মিডিয়া এনকোডার 2022 নট ফাউন্ড, এটা আপনাকে গুগল করতে হবে। অথবা আপনি কি 2022-এর কি বলে মাস্টার কালেকশনটা ডাউনলোড করছেন? না, গুগল ওই যে গেট ইনটু পিসি। আচ্ছা আচ্ছা, যদি মাস্টার কালেকশন থাকে তাহলে আপনার কাছে হয়তো মেইন ফাইলটা আছে, এর জন্য বললাম। সমস্যা নেই, এই যে এখান থেকেও পেয়ে যাবেন আপনি গুগল থেকে। গেট ইনটু পিসিতে হয়তো বা 2022-এর মিডিয়া এনকোডারটা পাবেন না, সেক্ষেত্রে আপনাকে গুগল থেকে খুঁজতে হবে। এখান থেকে এভাবে খুঁজতে হবে। এই যে এখানে চলে আসছে, এখান থেকে জাস্ট ডাউনলোড করে সেম ইনস্টল যেমনি করতে বলছি কত সফটওয়্যারটা, মানে ডাউনলোড কমপ্লিট হলে নেট কানেকশন অফ করে দিয়ে ইনস্টল। তো আই থিঙ্ক এটার প্রবলেম হবে না কারো। আর CS6 সেম, CS6 এটা আপনাকে গুগল করে বের করতে হবে। মূলত 2018-17 অ্যাভেলেবেল। আর যদি CS6 এর জন্য মিডিয়া এনকোডার না পেয়ে থাকেন তাহলে আপনাকে বাই ডিফল্ট CS6 থেকে এক্সপোর্ট করতে হবে। তো সেক্ষেত্রে কোয়াইটে না গিয়ে সরাসরি এক্সপোর্টে ক্লিক দিলেই হয়ে যাবে। দেখেন আমাদের এক্সপোর্ট ডান। 2020 তো অ্যাভেলেবল না? দেখালাম তো আমি 2020 অ্যাভেলেবেল। চলেন এখান থেকে আমি এই যে আমাদের আউটপুটটা কোথায় রাখছি, সরি আউটপুট রাখছিলাম আমরা আউটপুট ফোল্ডারে, তাই না? এই যে ওপেন করলাম, দেখেন এই প্রজেক্টটা আপনাদের হোমওয়ার্ক। এটা আগামী ক্লাসের মধ্যে কমপ্লিট করে ছোট্ট একটা ভিডিও হবে, খুব একটা বেশি বড় হবে না। তো এই ভিডিওটা আপনারা অনায়াসে আপলোড করে দিতে পারবেন, ক্লাসের কমেন্টসে দিয়ে দেবেন। ক্লিয়ার এভরিওয়ান? যে কোনো ভিডিও দিলে হবে না, এডিট দিতে হবে। র্যান্ডম যে কোনো ভিডিও দিয়ে জাস্ট প্রজেক্ট করবেন। মূলত হলো স্লো মোশন, ফাস্ট ফরওয়ার্ড এমনটা দেখাবেন যেন বোঝা যায়। ওকে, ক্লিপস কোথায় পাবেন? যদি ক্লিপস না পান সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। আমি এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি, এখান থেকে কালেক্ট করতে পারেন। কিভাবে নেবেন সেটা দেখাচ্ছি। ফর ভিডিও এটা লিখলাম। আচ্ছা, এটা আপনারা এখানে যদি জাস্ট সার্চ করেন, না যা সার্চ করবেন এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল সব।
সবকিছুই আছে, এগুলো ফ্রি। আর ডাউনলোড করতে সাইটটার নাম কি? পিক্সাবে। ডাউনলোড করতে হবে কিভাবে? জাস্ট যে ভিডিওটা আপনি ডাউনলোড করতে চান ভিডিওটাকে ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে, দেন এই যে কর্নারে ডাউনলোড অপশনটা আছে, এখান থেকে কত রেজলিউশন ডাউনলোড করতে চান সেটা আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে যদি আমরা একদমই মানে হাই রেজলিউশনটা ডাউনলোড করতে চাই 1920x1080, জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক। এখান থেকে অবশ্যই জয়েন করে নিতে হবে। আর যদি এটাতে প্রবলেম হয়, ধরেন জয়েন করা প্রবলেম হচ্ছে, তাহলে ভিকটেজি অথবা চলেন আপনাদের 3টা ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিলাম, ভিকটেজি বাদ, পিক্সাবে অ্যান্ড পিক্সেলস। পিক্সেলসে আসলে আপনাদের এখানে আর কোনো ধরনের অ্যাক্সেস বা জিমেল অ্যাকাউন্ট সাইন ইন কোনো কিছু করতে হবে না। যেখান থেকে জাস্ট ডাউনলোড, এই যে ডাউনলোড বাটন দেওয়া আছে, ডাউনলোডে ক্লিক দিলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে সরাসরি। ওকে, এর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এখানে ক্লিপস পেয়ে যাবেন ইজি ইজি। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আর টপিক আজকে এই অবধি থাকবে, ইনশাল্লাহ আগামী ক্লাস মঙ্গলবারে। মোবাইলে ভিডিও করে সেটাতে কাজ করা যাবে। হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা নেই, আমি তো বললাম র্যান্ডম, মানে যদি ক্লিপস কারোর প্রবলেম হয় যে না আমি কোথায় পাবো ক্লিপস, সেক্ষেত্রে এই দুটো ওয়েবসাইট ইউজ করতে পারেন। না, কালকে ওই যমুনা নদীতে রংপুর যাবো, তো তাহলে একটা ভিডিও করি। হ্যাঁ অবশ্যই, কেন না। আপনার রংপুর বাসা কোথায়? না না, আমি রংপুর যাবো চাকরি